হিম হরা। ধর্মতলার একটা দোতলা বাড়ির বেশ কয়েকটা জানলা খোলা, আর সেখান থেকেই এক নাগাড়ে ধোঁয়ার কুণ্ডুলি বেরিয়ে এসে আকাশে মিশছে। কাছে পিঠে কোথাও ধুমধাম করে একটা মারোয়াড়ি বিয়ে বাড়ি হচ্ছে, সেখানেও বাজি পড়ছে বিস্তর। বাজনার শব্দে মাঝে মধ্যে যেন পায়ের মাটিও কেঁপে উঠছে। কিন্তু এত আলোর ঝলসানির মধ্যেও যদি ওই দোতলা বাড়িটার দিকে তাকানো যায়, বুকটা ধক করে উঠবে। চিৎকারও ভেসে আসছে সেখান থেকে। কেউ যেন প্রাণপণে মুক্তি খুঁজছে। একটা পুরুষ কণ্ঠ ক্রমশ কর্কশ হয়ে বলছে, কি ক্ষতি করেছি আমি? আমি কি ক্ষতি করেছি? ক্ষতি তো কিছু করিনি আমি তো কিছু ক্ষতি করিনি। আমায় ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। সেসব রহস্যময় শব্দের চিতা জ্বলতে জ্বলতেই যেন বেরিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডুলিটা। যদিও এই দাহ কার্যের চিতাকাঠ সাজানো হচ্ছিল বেশ কিছু মাস আগে থেকেই। বিংশ শতাব্দীর আয়ু ফুরিয়ে আসছে। রাত তখন 10টা কি 10:30। অর্ধেক কলকাতা ঘুমিয়ে পড়েছে, বাকি অর্ধেক যেন আধো তন্দ্রায় আচ্ছন্ন। কোনো এক রাজপথ দিয়ে ট্রামে করে বাড়ি ফিরছে অক্ষয়। সে পেশায় দমকল কর্মী। কোথাও থেকে যদি আগুনের খবর আসে, সে আগুন নিয়ন্ত্রণে না আসা অবধি তার ছুটি নেই। ফিরতে ভালো রকমই দেরি হলো। শিফট শেষে বেরোতে যাবে, হঠাৎ খবর এলো গড়িয়া বাজারের কাছে একটা দোতলা বাড়িতে আগুন লেগে গেছে। তখনও পরের শিফটের লোক আসেনি, তাই বাধ্য হয়ে অক্ষয়কেই যেতে হলো। আগুনের তাপ লেগে গেছে গায়ে, মাথাটাও ঝিমঝিম করছে ভীষণ। পেশাগত ঝঞ্ঝাট, ওর কিছু করারও নেই। তাই ফেরার পথে ট্রামের ফার্স্ট ক্লাসে উঠেছিল। শীতকালে কারোরই বাড়তি হাওয়ার প্রয়োজন নেই। ফার্স্ট ক্লাস একদম ফাঁকা। সেকেন্ড ক্লাসে জনা 5 লোক ঘেঁষাঘেঁষি করে বসে আছে। লোকগুলো এমনভাবে বসে আছে তাদের দেখলে মানুষ বলে মনে হয় না। ট্রাম চলার একঘেয়ে শব্দ ছাড়া পুরো ট্রাম জুড়ে শুধুই নীরবতা। একটা গা ছমছমে ভাব কাজ করছে। বছর 2 হলো অক্ষয় 40 পেরিয়েছে। বেটে খাটো পরিপাটি মানুষ। ক্রমশ কমতে থাকা চুলের রেখা দিয়ে অনেক কসরত করে টাক ঢেকে রাখে। আপাতত ক্লান্ত অবস্থায় 2 চোখের পাতা এক করার চেষ্টা করছিল সে। কিন্তু চোখ বুঝতেই শরীরের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। পাক খেয়ে উঠল সদ্য শুনে আসা হাহাকার। ঝলসে যাওয়া মৃতদেহ অনেক দেখেছে, কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। শৈশব জুড়ে বায়না করে খেলনা যখন কেউ পায় না, মন খারাপ হয়। সে খেলনা কাউকে পেতে দেখলেও হিংসে হয় ভীষণ। কিন্তু সেসব খেলনা বাড়ি যখন ভেঙে যায়, কিন্তু মানুষ কি কখনো মানুষের দুঃখে উচ্ছ্বসিত হতে পারে? বোধহয় না। শোক ছড়িয়ে পড়ে ছোঁয়াচে মহামারীর মতো। হ্যাচকা ব্রেকে চমকে উঠল অক্ষয়। না, এই ফার্স্ট ক্লাসে একা বসে থাকতে অস্বস্তি হচ্ছে ভীষণ। ট্রাম থেকে নামল। ফের ওঠার সময় ওর মাথাটা কেমন চক্কর খেয়ে গেল। হুমড়ি খেয়ে পড়ছিল, কোনো মতে নিজেকে সামলে নিল। সেকেন্ড ক্লাসের একজন নেমে গেছে, আর বাকি 4 জন ঢুলছে। বাকিটা পথ কারোর সঙ্গে কথা বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু সামনে যারা বসে আছে ওর মনে হচ্ছে তাদের ভাষা আলাদা।
মনের ভাব ভিন্ন। এই দুনিয়ার প্রতি তাদের না আছে কোনো আগ্রহ, না আছে কোনো কৌতূহল। নিজস্ব স্লথ গতিতে এগিয়ে যাচ্ছে ট্রাম। অক্ষয় একবার একটা সিগারেট ধরানোর কথা ভাবল, কিন্তু ইচ্ছে করল না। মুঠো করে সিগারেটের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিল। বাকি চারজনের কোনো ভ্রুক্ষেপ নেই। ও ট্রাম ডিপোয় নামবে, তাই স্টপেজ মিস করে যাওয়ার ব্যাপার নেই। আশেপাশে লোক আছে, ক্লান্তিও মজুদ শরীরে, তাই বোধহয় খানিকটা তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ একখানা ঝাঁকুনি আর ধাতব ঝংকারে চোখ খুলে গেল অক্ষয়ের। আর চোখ খোলার পরের মুহূর্তেই দুনিয়াটা ভীষণ অচেনা মনে হলো। হলদে আলোয় ঝলসে উঠল দৃষ্টি। নিজেকে সামলে নিয়েও টের পেল আপাতত ট্রামের ভেতরেই। ট্রামটা চলছে, কাছাকাছি এসে পড়েছে। আর ওর বিপরীতে গুটিসুটি মেরে চাদর জড়িয়ে অদ্ভুতভাবে বসে আছে একটা লোক। বাকিরা গায়েব। কোথায় গেল বাকি লোকগুলো? নেমে গেল, অথচ ও টের অবধি পেল না। মনটা কেমন হু হু করছে অক্ষয়ের। কি যেন হারিয়ে ফেলেছে, কিংবা কি যেন খুঁজে পেয়েছে এই মুহূর্তে। সামনের লোকটার মুখ, চোখ, হাত, পা কিচ্ছু দেখা যাচ্ছে না। তবু মনে হচ্ছে লোকটা এক্ষুনি হয়তো ঝাঁপিয়ে পড়বে ওর ওপর। লোকটা কি চাদরের আড়াল থেকে নজর রাখছে ওর দিকে, কোনো অন্তর্ভেদী দৃষ্টিতে? হঠাৎ লোকটার এত শীত করছে কেন? খানিকক্ষণ বাদেই ট্রামটা ডিপোয় থামল। অনেকবার ইতস্তত করেও শেষমেশ ও নামার জন্য ডাকলো লোকটাকে, আর লোকটাকে একটা সামান্য ঠেলা দিয়েই ও শিউরে উঠল। দুপা পিছিয়ে এসে পাগলের মতো চিৎকার করল। এমনকি জ্ঞান হারানোর আগের মুহূর্তেও অক্ষয়ের বিশ্বাস হলো না ওর সামনের লোকটা মরে গেছে। বলা ভালো, খুন হয়েছে। জল ভর্তি কলসিতে কেউ যেন একখানা ছিদ্র করে দিয়েছে, আর সেখান থেকে ফিনকি দিয়ে রক্তের স্রোত তখনও গড়াচ্ছে। তারপর ওর আর কিচ্ছু মনে নেই। মরা কলা গাছের মতো অক্ষয় নুইয়ে পড়ল ট্রামের মেঝে। এরপর বেশ অনেকগুলো দিন কেটে গেছে। অফিসের মধ্যেই একটা টেবিলের ওপর কনুই রেখে অক্ষয় বসেছিল। বেশ অনেকক্ষণ ওকে এইভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে কাঁধে হাত রাখল সুমন। সুমন আর অক্ষয় দমকল বিভাগের একই অফিসে কাজ করে। যদিও প্রথম দিকে অক্ষয়ের সঙ্গে তেমন সদ্ভাব ছিল না। আসলে অক্ষয় একটু অদ্ভুত প্রকৃতির। নিজের মতো অফিসে আসতো, ফিল্ডে যেত, কাজ করে আবার বাড়ি ফিরে যেত। কেউ এসে না খোঁচালে কারো সঙ্গে বাড়তি কথা পর্যন্ত বলতো না। বাকিদের মতো সুমনও ওকে দাম্ভিক কিংবা খ্যাপাটে গোছের ভাবত। কিন্তু যেদিন সুমনের বউয়ের ডেলিভারির জন্য রক্তের প্রয়োজন ছিল আর সুমন হন্যে হয়ে এদিক সেদিক করছিল, সেদিন এই মুখচোরা খ্যাপা গোছের ছেলেটাই নির্বিকারে এগিয়ে এসে বলেছিল, আমি রক্ত দেব। তা প্রায় বছর 10 আগের কথা তো বটেই। তবে সেই থেকেই আস্তে আস্তে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে দুজনের মধ্যে। সুমন খানিকটা ঠাট্টা করেই বলল, কি অক্ষয় বাবু, কন্যাপণ জোগাড় করে উঠতে পারছেন না নাকি? অক্ষয় হাসার চেষ্টা করল, কিন্তু এই মুহূর্তে মেকি হাসিটা ওর মুখে একেবারেই খাপ খায় না। চেয়ার টেনে পাশে বসল সুমন। এখনো এই দুটো ব্যাপার নিয়ে ভেবে যাচ্ছিস তো? আরে বাবা, বলছি তো যে ওটা একটা কোইন্সিডেন্ট। এরকমটা তো হতেই পারে, তাই না? অক্ষয় সহমত হল না, আবার তর্কও করল না, শুধু বলল, আমি আমি ঠিক আছি, আমি ঠিক আছি। সুমন নস্কর এবার বোধহয় একটু চটেই গেল। বলল, বললেই হলো ঠিক আছি। তোর ঠিক থাকার নমুনা তো দেখতেই পাচ্ছি আমি। এই শেষ কদিনে কতবার অফিসে ডুব দিয়েছিস বলতো? আচ্ছা যাক, এইসব বাদ দে, ছাড়। কাল সকালে আমার সঙ্গে এক জায়গায় যাবি। কোথায়? ঋদ্ধি চট্টোপাধ্যায়ের কাছে। সে আবার কি? গেলেই দেখতে পাবি। এই শোন না, বলছি আজ ভাবছি একটু একটু
তাড়াতাড়ি বাড়ি যাবি তাই তো? হ্যাঁ। দেখ, লক্ষণ কিন্তু না একদম সুবিধের নয়। না মানে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে তাড়াতাড়ি বেরিয়ে যা, কাল সকালে কিন্তু আমরা যাচ্ছি। শ্যামবাজার 5 মাথার মোড়ে গোলবাড়ি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকবি, কেমন? ঋদ্ধি একা মানুষ। উত্তর কলকাতার মানধাতার আমলের বাড়িটায় মাত্র কয়েক ঘর ভাড়াটে। তাদের আবার কয়েকজনের মাসের পর মাস ভাড়া বাকি। ছন্দারা শেষ কবে ভাড়া দিয়েছিল মনে পড়ে না, কিন্তু সকালে ঘড়ি ধরে চায়ের কাপ আর খবরের কাগজটা ঠিক দিয়ে যায়। দুপুর আর রাতের খাবারও সেখান থেকেই আসে। এসব ভাড়া বাকির সুদটুকু নাকি অন্য কিছু ঋদ্ধি জানে না, জানার চেষ্টাও করেনি কোনোদিন। আপাতত ওর ঠাকুরদার আরাম কেদারাটায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল। দীর্ঘ দেহ, সৌম্য দর্শন মুখে সকালের মিঠে রোদ খেলা করছে। যদিও অনেক দিনের না কাটা চুলদাড়ির অলিতে গলিতে সেসব আলো দিশেহারা। হঠাৎ একটা খবর দেখে সোজা হয়ে উঠে বসল ঋদ্ধি। বিড়বিড় করে আউড়ে নিল খবরটা। রহস্যজনকভাবে যাদবপুর স্পেশাল হাসপাতালের এক মধ্যবয়স্কা নার্স উধাও। পুলিশ এখনো কোনো কুল কিনারা করে উঠতে পারেনি। কলকাতার বুকে আজকাল কত অঘটন যে ঘটে চলেছে ইয়ত্তা নেই। ঋদ্ধির আর চায়ের কাপে চুমুক দিতে ইচ্ছে করল না। কোনো কিছু খেতে খেতে কাগজ পড়ার অভ্যেসটা এবার বদলাতে হবে। ভালো মেজাজ যেচে বিগড়নোর কোনো মানেই হয় না। এসব নিয়েই ভাবছিল, হঠাৎ দরজায় টোকা পড়ল। ঋদ্ধি সেদিকে না তাকিয়েই বলল, ছন্দা এলি? আয় আয়, ভেতরে আয়। এই শোন, কাপটা নিয়ে যা। আর কাল থেকে না ওই চায়ের সঙ্গে খবরের কাগজটা দিবি না, বুঝলি? আরে কি হলো, কিছু বলছিস না কেন? ঘাড় ঘুরিয়ে ঋদ্ধি দেখল দরজায় যে দাঁড়িয়ে আছে সে ছন্দা নয়, অপরিচিত এক ব্যক্তি। ভালো করে ঘুরে তাকাতে দেখতে পেল একজন নয়, দুজন লোক। সে একটু ভুরু কোচকাতেই সামনে দাঁড়ানো লোকটা খানিকটা ইতস্তত করে বলল, নমস্কার। আসলে আসলে একটা সমস্যায় পড়ে, মানে আমার সমস্যা নয়, এই 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 যে এই যে এই যে এ আমার সহকর্মী অক্ষয় কাঞ্জিলাল, এর সমস্যা। অক্ষয় নিজেও হাত দুটো ভদ্রতাবশত বুকের কাছে এনে বলল, নমস্কার। ঋদ্ধি সেদিকে দৃকপাত করল না। সরাসরি আপনাদের সমস্যার কথাটা বললেই ভালো হয়, বলুন। ভদ্রলোক খানিকটা আমতা আমতা করে মাথা চুলকে বলল, হ্যাঁ মানে আমি সুমন নস্কর, অক্ষয়, এই যে অক্ষয়, অক্ষয় আমার সহকর্মী। আমরা আমরা দমকল বিভাগে আছি দুজনাই। এবার আসলে যে জন্য আপনার কাছে আসা, অক্ষয়ের সঙ্গে দুটো এমন অদ্ভুত ঘটনা ঘটে গেছে না, যে আসলে ঠিক ঘটনা নয় জানেন, মানে দুর্ঘটনা বলা চলে। কিভাবে যে সংক্ষেপে সমস্যার কথাটা আপনাকে বলবো, মানে কোত্থেকে যে শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না। ভদ্রলোককে ল্যাজে গোবরে হতে দেখে ঋদ্ধির একটু মায়া হলো। পাশের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা হাতে তুলে নিল। তারপর একটা সিগারেট বার করে নাকের কাছে ঘষতে ঘষতে বলল, বেশ বেশ বেশ, শুনুন, আগে আপনারা একটু শান্ত হয়ে বসুন। তারপর শুরু থেকে ঘটনাগুলো যেমন যেমন ঘটেছে সেইভাবে বলতে শুরু করুন। আর সমস্যার কথায় না হয় পরে আসবেন, ঠিক আছে? বলুন। এমন সময় অক্ষয় একখানা অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বসল, আপনি কি সিগারেটটা এক্ষুনি ধরাবেন নাকি? ইচ্ছে তো তেমনই। ও আসলে সদ্য সিগারেট ছেড়েছি, গন্ধে বড় অস্বস্তি হয়, যদি কিছু মনে না করেন তো। না না, এতে আর মনে করার কি আছে। তাহলে একটা কাজ করুন, আপনারা একটু বাইরে যান। মিনিট 5 বাইরে থেকে একটু ঘুরে আসুন, ততক্ষণে আমি সিগারেটটা খেয়ে নিই, তারপর বাকিটা শুনুন, ঠিক আছে? তীরের মতো ছিটকে বেরিয়ে গেল অক্ষয়। যে ভদ্রলোক ওকে সঙ্গে করে এনেছিল সেই সুমন নস্করও ওর সঙ্গেই ঘর থেকে বেরিয়ে গেল। ঋদ্ধি চট্টোপাধ্যায় যে খ্যাপাটে লোক সেটা সুমন জানত, কিন্তু শুরুতেই এমন দুর্ব্যবহার আশা করেনি। কলকাতায় সাইকিয়াট্রিস্ট কম নেই,
ভূতপ্রেত কিংবা অলৌকিক ব্যাপার স্যাপার সামলানোর মতো মেলা লোকজন আছে, কিন্তু ঋদ্ধির কাছে আসার কারণ একটাই, যে সমস্যা লৌকিক আর অলৌকিকের মধ্যেকার সূক্ষ্ম সাঁকোয় পায়চারি করে, সে সমস্যা ঋদ্ধির চেয়ে ভালো আর কেই বা সামলাবে। বাড়ির বাইরেটায় দাঁড়িয়ে অক্ষয় রীতিমতো ফুঁসছিল। এই জন্য ঠিক এই জন্য আমি এই সব জায়গায় আসতে চাইছিলাম না। আমি তো তোকে আগেই বলেছি আমি ঠিক আছে, আমি ভালো আছি তো, আমি ঠিক আছি। ভালো আছিস? হ্যাঁ। ভালো আছিস নাকি? আচ্ছা, শেষ কবে তুই ফিল্ডে গিয়েছিস বলতো? কাজে একদম মন নেই, তার উপর একটার পর একটা ওরকম ঘটনা। আচ্ছা অক্ষয়, তোর নিজের অস্বস্তি হচ্ছে না? একটু বোঝার চেষ্টা কর। তুই জানিস তো, তোকে 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 সবটা বলাই আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে। তোকে বল। ঋদ্ধি জানলা দিয়ে মুখ বাড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে সবটাই শুনছিল। অ্যাশট্রেতে সিগারেটের বারটা গুঁজে দিয়ে হাত নেড়ে ওদের ডাকল। আসুন, আপনারা ভেতরে চলে আসুন। ঋদ্ধি আরাম কেদারায় বসল, আর ঠিক ওর বিপরীতে বসল অক্ষয় আর সুমন। সুমন ঠিক গুছিয়ে বলতে পারছিল না বলে অক্ষয় নিজেই ট্রামের মধ্যেকার ঘটনাটা আগাগোড়া শোনাল। বলল কি অবস্থায় মৃত লোকটিকে প্রথমবার আবিষ্কার করেছিল সে, অথচ কে যে কখন তাকে খুন করল সেটুকু সে কিছুতেই বুঝতে পারেনি। আর আজ এতদিন পরেও এই ব্যাপারটা ওকে তাড়া করে বেড়াচ্ছে। ঋদ্ধি খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, পুলিশের ঝামেলা হয়নি? অক্ষয় মৃদু হাসল। খানিকটা ঝামেলা তো হয়েই ছিল। তারপর যখন দেখতে পেল যে সত্যি অমন এমার্জেন্সি ডিউটি সেরে আমি ফিরছিলাম, তো মৃত ব্যক্তির সাথে দূরান্তেও আমার কোনো যোগাযোগ নেই, তো অনেক ভেবেচিন্তে আমাকে রেহাই দিয়ে দিল, রাখলো না। যদিও আমার কলকাতা ছাড়ার পারমিশন নেই এখন হিসেব মতো। বেশ, তারপর তারপর আর কি, মানুষকে বারবার যেটা করতে বারণ করা হয়, কিংবা মানুষ যেটা করতে ভয় পায়, মানুষ তো সেটাই আগে করে। অর্থাৎ আপনি কলকাতা ছাড়লেন? হ্যাঁ, আচ্ছা, ছাড়লুম। ঠিক এমন সময় ঋদ্ধিদের গ্র্যান্ডফাদার ক্লকটা ঢং ঢং করে বেজে উঠে জানালো 10টা বাজে। সুমন নস্কর উসখুস করতে করতে বলল, বলছিলাম বলছি, হ্যাঁ বলুন। আসলে আমাকে বেরোতে হবে, ডিউটি আছে আর কি, ওই জন্য। ঠিক আছে, তা যান, কিন্তু আমার তো কিছুই প্রায় শোনা হলো না। না, অক্ষয় থাকুক, ও সবটা বলবে। আসলে একসাথে দুজনে দেরি করলে বুঝতেই পারছেন। ও হ্যাঁ, বেশ, ঠিক আছে, আসুন। আর আপনার আপনার ফিসটা? না, আগে একটু বুঝে দেখি আমি সমস্যাটা কতখানি, তারপর রেমুনারেশন নিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে, নমস্কার। সুমন বেরিয়ে যাওয়ার পর ঋদ্ধি মুখ দিয়ে একটা চুপ করে শব্দ করল। হে, আপনাদেরকে তো আর চা অফার করা হলো না। ইস, আপনার কলিগ তো আবার চলে গেলেন। আপনি নিশ্চয়ই আর চা খাবেন না এখন? যাক, হ্যাঁ, বলুন, আপনি তারপর কোথায় গেলেন? অক্ষয় এবার এলোমেলোভাবে বলতে শুরু করল। সমস্ত কিছু গুছিয়ে নিলে যা দাঁড়ায়, সেভাবেই ঘটনার অবতারণা করা ভালো। কলকাতার ক্ষণস্থায়ী শীত রোদের দিকে তাকিয়ে খাবি খাচ্ছে। তেমনি একদিন অক্ষয়ের শখ হয়েছিল পাহাড়ে যাওয়ার। ধর্মতলা থেকে চেপে বসেছিল বুলেট বাসে। গন্তব্য শিলিগুড়ি। বিকেলের রোদ মরে এসেছে, গাড়ি দৌড়চ্ছে হাইওয়ে দিয়ে। বেশ অনেক বছর পর পাহাড়ে যাচ্ছিল অক্ষয়। মনটাও ভালো ছিল। গোল বাঁধল রাত 9:30 নাগাদ। জায়গাটা ঠিক কোথায় অক্ষয়ের মনে নেই। বাসটা থেমেছিল একটা নিঃসঙ্গ ধাবার পাশে। ধারে কাছে কোনো দোকানপাট নেই। বাস কন্ডাক্টর ঠিক কতখানি কমিশনের লোভে এমন একটা পাণ্ডববর্জিত জায়গায় বাসটাকে দাঁড় করিয়েছিল বোঝা মুশকিল।
অক্ষয়ের ভয় করছিল, অস্বস্তি হচ্ছিল। ভূতের ভয় নয়, এমন জায়গায় ভূতের চেয়েও খতরনাক হলো মানুষ। যদি কোনো ছিনতাইবাজ ওর দিকে ধারালো অস্ত্র উঁচিয়ে ধরে তাহলে কি হবে? গলা শুকিয়ে আসছিল অক্ষয়ের। রুটি তরকায় যত না পেট ভরেছিল তার থেকে বেশি পেট ভরেছিল জল খেয়ে, আর তাতেই সমস্যায় পড়তে হলো। তলপেটে বেগ চাপল। দাবার ক্যাশ কাউন্টারে যে বসেছিল সে জানালো টয়লেট বলে আলাদা কিছু নেই, লাগোয়া খানিকটা জঙ্গল আছে, সেখানেই কাজ সারতে হবে। এইসব ভাবতে ভাবতেই জঙ্গলের পাশে গিয়ে দাঁড়িয়েছিল অক্ষয়। জঙ্গলটা বিশেষ ঘন নয়, অথচ দেখলে মনে হবে যেন জঙ্গলের ওপারে আলাদা একটা দুনিয়া আছে। সেখানকার হিসেব নিকেশ একেবারে আলাদা। সত্যিই কি দুনিয়ার ভেতর আরো অনেক দুনিয়া থাকে? কেমন যেন চক্কর খেয়ে গেল অক্ষয়ের মাথাটা। আর তখনই ও টের পেল একটা ছায়া এগিয়ে আসছে ওর দিকে। ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ছায়াটা। অবশেষে ছায়াটা একেবারে মাটিতে লুটিয়ে পড়ল। জঙ্গলের এতগুলো গাছের একটা পাতাও এতক্ষণ নড়ছিল না, অথচ ঠিক সেই মুহূর্তে একটা দমকা ঠান্ডা হাওয়া এসে ঝাপটা মারল অক্ষয়ের মুখে, যেন একটা ঘোর কাটল। আর তখনই অক্ষয় খেয়াল করল ওর দিকে ধাবমান যে ছায়াটি লুটিয়ে পড়েছে তা আসলে ছায়া নয়, একটা জলজ্যান্ত মানুষ। অবশ্য তখন আর তাকে জ্যান্ত বলা যায় না। অক্ষয় প্রথমে ভেবেছিল লোকটা জ্ঞান হারিয়েছে। সন্দেহবশত ঝুঁকে পড়ে হাতটাকে লোকটার নাকের কাছে নিয়ে যেতেই ছিটকে সরে এলো সে। লোকটা আর বেঁচে নেই। আবার 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 একই 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 ঘটনা, একই ঘটনা। ঘাড়ের কাছে একটা ক্ষত, আর সেখান থেকে না রক্ত গড়াচ্ছে। শেষের কথাগুলো বলার সময় অক্ষয় কেমন যেন ছটফট করছিল। মানে মানে ভাবুন ভাবুন, একটা লোক খানিকক্ষণ আগেও যাকে আমি বেঁচে থাকতে দেখেছি, সেই লোকটা আর নেই। তা আমার চোখের সামনেই। সামনেই বলতে মানে ও হ্যাঁ, মানে আমি তো প্রথম দেখলাম। তো আমি এমনটা আমার সঙ্গে কেন হচ্ছে বলতে পারি না। আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে আমার? না না, আপনি তারপর কি করলেন? ওই আগের খুনের ব্যাপারটা আমার মাথায় ছিল তো, তাই প্রথমে আমি ঘাবড়ে গেলেও খানিকটা পরে নিজেকে সামলে নিলাম। পুলিশ আমাকে শহর ছাড়তে বারণ করেছে, তাই এখন যদি জানতে পারে যে আমি মানে আবার একই ঘটনা, তাই আমি না, তার মানে আপনি ওখান থেকে চুপচাপ সরে এলেন, এই তো? হ্যাঁ, সরে এলাম তো। আমার কিছু করা ছিল না, আমার কিছু করা ছিল। আচ্ছা, তাহলে আপনি কেন ভাবছেন যে খুনের পর আপনিই প্রথম তাকে আবিষ্কার করেছেন? না মানে এমনও তো হতে পারে আপনার মতো আরও কেউ তাকে ওই অবস্থায় দেখে ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, হতেই পারে। আসলে আসলে কি? আমি যখন রুটি তরকা খেয়ে হাত ধুয়ে বেরিয়ে আসছি আর কি, তো ভদ্রলোক তখন খাবার খাচ্ছিলেন, তখনও খাচ্ছিলেন ওই ভদ্রলোক তখন। ভদ্রলোককে আপনি চিনতেন নাকি? না, আমি তো নামও জানি না আমি। মানে আপনাদের বাসেই কি তিনি উঠেছিলেন? হ্যাঁ, লোকটা খুব একটা সুবিধে না, ট্যাপ করে আমার স্ত্রীর দিকে তাকিয়েছিল লোকটা। স্ত্রী? হ্যাঁ, আপনার স্ত্রী? কই, আপনি আগে বলেননি তো? হ্যাঁ, স্ত্রী সঙ্গে ছিল তো, আমি বলিনি? না, বলেননি। ছিল আমার স্ত্রী। মানে আমি বউ মেয়ে ছাড়া কোথাও ঘুরতে যাই না আমি। তা আপনার সঙ্গে ঘটে চলছে এই যা সব অদ্ভুত ঘটনাগুলো, এগুলোর কথা কি আপনি তাদেরকে বলেছেন? না বলিনি। হ্যাঁ, প্রথম ঘটনাটা বলেছিলাম, দ্বিতীয় ঘটনাটা বললে খামখা চিন্তা করতো, তাই আর বেশ। তা আপনি এখন কোথায় যাবেন? অফিসে? যাব, অফিস যেতে হবে আমাকে, কিন্তু তার আগে একবার ওই মেয়েকে স্কুল থেকে আনতে যাব। ওর মর্নিং স্কুল তো। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? বাঘাযতীন ড্যাফোডিলসে, ক্লাস 3। ক্লাস 3। আচ্ছা,
নাম আর বয়সটা একটু বলুন। ঝিনুক, এই 8 বছর হয়েছে গত নভেম্বরে আর কি। আচ্ছা, ঝিনুক। ঝিনুক কি ওর ভালো নাম? একটাই নাম, ঝিনুক। আচ্ছা, ঝিনুক। আচ্ছা। আপনি কি মেয়েকে খুব ভালোবাসেন আপনার ন্যাচারালি, তাই তো? সব বাবাই তো তার মেয়েকে খুব ভালোবাসে বলুন, এটাই তো স্বাভাবিক। তাহলে একটা কথা বলি, আপনি আপনার মেয়ের জন্যই আপনার মনটাকে একটু শক্ত করুন। দেখুন, দুটো পৃথক এবং আপাতভাবে যোগাযোগহীন কাকতালীয় ঘটনার জন্য এভাবে ঘেঁটে গেলে চলবে? হ্যাঁ, মনকে বোঝাই বলুন। আসলে আমার যে খুব সমস্যা হয় তাও না, বুঝলেন। আমি কিন্তু দিব্যি ভালো আছি, আমি ভালো আছি। আরে সুমন খানিক জোর জবরদস্তি করে আমাকে এখানে নিয়ে এলো। আমি ঠিক আছে, বেশ ঠিক আছে। তাহলে আজকে আসুন, আর আপনি মানে যদি কোনো বাড়াবাড়ি হয় আমাকে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? না হলে আর আসার দরকার নেই, বুঝলেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার রেমুনারেশনটা লাগবে না, কিছুই তো করতে হচ্ছে না আপাতত, রেমুনারেশন লাগবে না। আচ্ছা, বেশ, আসি তাহলে। হ্যাঁ, আসুন। আচ্ছা, যাওয়ার আগে একটা কাজ করুন তো, এই কাগজটায় আপনার ঠিকানাটা একটু লিখে দিয়ে যান। আর আপনার বাড়িতে কি টেলিফোন আছে? না, নেই। অফিসের নাম্বারটা লিখে দিয়ে যাচ্ছি, ওখানে যোগাযোগ করে আমায় চাইলে ডিউটি আওয়ার্সের মধ্যে আমাকে পেয়ে যাবেন। বেশ। আর আমার নাম্বারটাও আপনি রেখে দিন, প্রয়োজন হলে আমাকে ফোন করতে পারেন। আচ্ছা, আসি। অক্ষয় বেরিয়ে যাওয়ার পর দরজার দিকে তাকিয়ে একটা সিগারেট ধরালো ঋদ্ধি। মানুষ তাদের আজব আজব সমস্যা নিয়ে ওর কাছে আসে, অধিকাংশই মনের মধ্যেকার নিকষ অন্ধকার। সামান্য একটু আলোর যোগান পেলে সেসব অন্ধকার নিমেষে গায়েব হয়ে যায়। ও যে তন্ত্রে মন্ত্রে পারদর্শী এমনটা নয়। ছেলেবেলা থেকে ঠাকুরদার কাছেই মানুষ ঋদ্ধির ঠাকুরদা মৃগাঙ্ক চট্টোপাধ্যায়ের এইসব তন্ত্রে মন্ত্রে ভারী প্রতিপত্তি ছিল, অথচ যাপনের কায়দা ছিল মারাত্মক সাবলীল। কয়লার আঙ্গিকে মধ্যেকার হিরেখানা ভীষণ সামলে রাখতে জানতেন মৃগাঙ্ক চট্টোপাধ্যায়। তার থেকেই ঋদ্ধি কিঞ্চিত এ সমস্ত জেনেছে। আবলুস কাঠের আলমারিতে ঠাকুরদার রেখে যাওয়া কিছু বই এবং তাঁর লিখে যাওয়া কিছু ডায়েরি আছে। উত্তরাধিকার সূত্রে এই বিরাট বাড়িটার সঙ্গে ওই বইগুলোও এখন ঋদ্ধির। মাঝে মধ্যে পাতা উল্টায়। ঋদ্ধিদা, তুমি আমাকে ডাকছিলে? ঋদ্ধি একটা বইয়ের মধ্যে মুখ গুঁজেছিল, ঘাড় না তুলেই বলল, উফ, তোকে তো কতবার বলেছি আসার ইচ্ছে হলে এমনিই আসবি। ডাকছিলাম কি না, খাবার চাইছিলাম কি না, এসব আছিল আর কি দরকার বলতো? ছন্দা লজ্জা পায়। এবার ঋদ্ধি বই থেকে মুখ তোলে, ছন্দার দিকে তাকায়। যৌবনের দোরগোড়ায় পা রেখেছে ছন্দা। চোখে মুখে অজ্ঞাত এক উদ্দীপনা খেলা করে। লজ্জা পেলে ঋদ্ধির মনে হয় ছন্দা যেন ওর জীবনের ভাড়াটে নয়, স্থায়ী বাসিন্দা, কিংবা মানুষ নয়, মরুকর্ণিকা ফুল। মরুকর্ণিকা ফুলের কথা ভাবলেই সঙ্গে সঙ্গে মায়ের কথা মনে পড়ে। মানুষের মন বড় অদ্ভুত আর চঞ্চল। একবার স্মৃতির তেপান্তরে লাগাম ছেড়ে দিলে সে দৌড়তেই থাকে। ঋদ্ধির মা খুব শখ করে একখানা অ্যাডেনিয়াম গাছ পুঁতেছিলেন বারান্দার টবে। মা বেঁচে থাকতে কখনো ওই গাছে ফুল দেখেনি ঋদ্ধি। মা মরে যাওয়ার পর মাঝে মধ্যে একটা দুটো করে ফুল ফুটত। বড় অদ্ভুত গাছটা, আদর যত্ন ছাড়াই দিব্যি বছরের পর বছর বেঁচে থাকে, ফুল ফোটায়, ওর মায়ের মতোই, কিংবা ছন্দার মতোই, কিংবা এই বাংলার বাকি সমস্ত মেয়ে মানুষের মতোই। ছন্দা আবার জিজ্ঞেস করল, কিছু লাগবে তোমার? সম্বিত ফিরে পেল ঋদ্ধি। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো খানিকক্ষণ। না, কিছু লাগবে না, সবই তো আছে।
তুই একটু বস না এখানটায়, একটু গল্প করি। গল্প করবে আমার সাথে? হ্যাঁ, কেন করতে পারি না? খানিকক্ষণ আগে কারা এসেছিল গো? চিনি না, আজকেই প্রথম এলো। ওদের মধ্যেই একটা লোক, সে ভীষণ সমস্যায় পড়েছে, অথচ সমস্যাটার উৎসটা কি সেটাই বুঝতে পারছি না। ও, তাই জন্য একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছ? ঋদ্ধি উত্তর দিতে যাবে এমন সময় হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। ফোন, এই একটু দাঁড়া। হ্যালো, নমস্কার, ঋদ্ধি চট্টোপাধ্যায় বলছি। আমি 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 অক্ষয়। হ্যাঁ বলুন। আবার 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 একটা খুন হয়েছে। কি? বোধ হয় আমি প্রথম দেখলাম। কোথায়? আপনি কোথায়? কোথায় খুন হয়েছে? মেয়েকে আনতে গেছিলাম, ওদের স্কুলটার পাশেই খুনটা। আপনি কোত্থেকে, ফোনটা কোত্থেকে করছেন? আপনি এখন কোথায় আছেন? আমি চলে এসেছি ওখান থেকে। আমি 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 একটা টেলিফোন বুথ থেকে ফোন করছি। বুঝতে পারছি না কি করব। আমার কেমন পাগল পাগল লাগছে, জানেন তো। আচ্ছা, আপনি কি লোকটাকে দেখেছেন, মানে জীবিত অবস্থায়? হ্যাঁ, জিনুকে নেবো বলে যখন গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, ওই লোকটা উঁকি ঝুঁকি দিচ্ছিল। ভাবগতিক খুব একটা সুবিধের মনে হয়নি আমার। কেমন যেন ছেলে ধরা গোছের। ভাবলাম গিয়ে কথা বলি। তারপরেই তো জিনুকদের ছুটি হয়ে গেল। আর ওকে নিয়ে ফেরার পথে দেখলাম যে লোকটা মরে পড়ে আছে, গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি 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 না বুঝতে পারছিলাম না কি করবো, তাই আপনাকে ফোন করলাম। এগুলো বলছি সব কাকতালীয় এমনটা হয় বলুন? হ্যাঁ, কাকতালীয় তো। ঋদ্ধি উত্তর দিতে যাচ্ছিল, আচমকাই উল্টো দিক থেকে ফোনটা কেটে গেল। হ্যালো হ্যালো হ্যালো, ব্যাস। বড় অস্থির দেখাচ্ছিল ঋদ্ধিকে। একটা সিগারেট নিয়ে নাকের কাছে ঘষতে ঘষতে হঠাৎ তড়াং করে উঠে পড়ল সে। জামাটা বদলে একটা পাঞ্জাবি গায়ে চাপালো। ছন্দার চিরুনিটা এগিয়ে দিল ঋদ্ধির দিকে। এই নাও চিরুনি। আয়নার সামনে দাঁড়ানোর সময় নেই। ছন্দার দিকে তাকিয়েই আন্দাজে নিজের চুলটা আঁচড়ে নিল ঋদ্ধি। ছন্দা ঈষৎ ব্যঙ্গের সুরে বলল, আমি কি আয়না নাকি? শোন, ফিরতে না আমার একটু দেরি হতে পারে। তুই ভাত সাজিয়ে বসে থাকিস না যেন। হ্যাঁ, তুই খেয়ে নিস, আমার ফিরতে একটু দেরি হবে। বেরোলাম, টাটা। কাঁধে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল ঋদ্ধি। ছন্দা মৃদু কণ্ঠে বলল, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। এতক্ষণ ঋদ্ধি ছিল বলে ছন্দা ঘরের দিকে তাকানোর ফুরসত পায়নি। সেদিকে তাকাতেই ছন্দা গজগজ করতে শুরু করে দিল। উফ, কি অবস্থা করেছে ঘরটার! কোনো একটা জিনিস গুছিয়ে রাখবে না, তার মধ্যে এতগুলো ছাইদানি, তবু মেঝে ছাই না ফেললে তার চলবে কেন? ঘরটা পুরো ছাই গাদা বানিয়ে দিয়েছে। ঝাড় দিতে দিতে দরজায় চোখ পড়তেই দেখতে পেল চুপ করে দাঁড়িয়ে ওর গজগজ শুনছে ঋদ্ধি। ভূত দেখার মতো চমকে উঠল ছন্দা। ঋদ্ধি মুচকি হেসে বলল, এই ছন্দা, মানি ব্যাগটা ফেলে গেছি, নিতে পারি? ও, মানি ব্যাগটা ফেলে গেছিলে? ঋদ্ধি ফের বেরিয়ে যেতেই লজ্জায় বিছানায় আছড়ে পড়ল ছন্দা। মুখ গুঁজে দিল বালিশে। আচ্ছা, বালিশ কি মাঝে মধ্যে মানুষের স্বপ্নগুলোকে আষ্টে পৃষ্ঠে মেখে নেয়? কি স্বপ্ন দেখে ঋদ্ধি? ছন্দাকে নিয়ে কখনো স্বপ্ন দেখেছে? এই ভাবনাগুলো একান্ত ওর নিজের, ব্যক্তিগত। যেমন ঋদ্ধি চট্টোপাধ্যায়, ওর ব্যক্তিগত, নিজের। বাড়িতে ঢুকেই অক্ষয় বউয়ের এক হাতে মেয়েকে আর অন্য হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, ভালো কচুরি পেলাম বুঝলে, গরম গরম ভাজছিল, তাই নিয়ে চলে এলাম। ওদিক থেকে প্রশ্ন এলো, অফিস গেলে না? না, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছিল, তাই ভাবলুম। তোমার কি শরীর টরীর খারাপ নাকি? তাহলে একবার ডাক্তারের কাছে গেলে হয়তো ও বেলায়। ধুস, কি যে বলো না, মাঝে মধ্যে মানুষের ক্লান্ত লাগতে পারে না। আর ভদ্রমহিলা আর কথা বাড়ালেন না। ঝিনুক মধ্যিখান থেকে এসে কচুরির প্যাকেটটা ধরে টানাটানি শুরু করে দিল।
মা, ও মা, কচুরি খাবো, দাও না মা, আমাকে কচুরি দাও না। আর জানো মা, আজকে কি হয়েছে? অক্ষয় মেয়ের দিকে কটমট করে তাকালো। ঝিনুক জিভ কেটে বলল, এ মা যা, বাবা তো আমাকে বলতে বারণ করেছিল। মাথায় হাত দিয়ে হাসতে হাসতে সোফায় বসে পড়ল অক্ষয়। উফ, এই মেয়েকে নিয়ে আমি কি করব? অক্ষয় জানে এবার বলতেই হবে সবকিছু। বাঘা যতীনের ড্যাফোডিল স্কুলের হেডমাস্টারের ঘর লাগোয়া বারান্দার বেঞ্চে অপেক্ষা করছিল ঋদ্ধি। 2 ধাপে এই স্কুলটা চলে। ক্লাস 4 অবধি সকালে স্কুল হয়, বেলায় 5 থেকে ক্লাস 10 অবধি। তারই মাঝখানে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় স্বাভাবিকভাবেই সবাই ব্যস্ত, সন্ত্রস্ত। হেডমাস্টার বিরক্তির সঙ্গেই ঋদ্ধিকে খানিক আগেই জানিয়েছেন, অপেক্ষা করুন, সকাল থেকে কিচ্ছু খাওয়ার অব্দি ফুরসত পাইনি। পুলিশ, মিডিয়া, কারোর কোনো কাণ্ডজ্ঞান নেই। লোকটাও যে কি ঝকমারি করে এখানে এসে মরতে গেল। উফ, যান একটু বাইরে বেঞ্চে গিয়ে বসুন, গে ফাঁকা হলে ডেকে নেব। ঋদ্ধির মাথাটা আবার ভীষণ শান্ত গোছের, কোনো কিছুতেই ও সহজে চটে যায় না। ভীষণ শান্তভাবে বেঞ্চে বসে বসে উৎসুক বাচ্চাগুলোর মুখ দেখছিল। স্কুল ছুটি দেওয়া হয়নি, কারণ অনেককেই বাড়ির লোক গেটের কাছে নামিয়ে দিয়ে ফিরে যায়। আচমকা ছুটি দিলে ঝঞ্ঝাট বাড়বে বই, কমবে না। কিন্তু আজকে স্কুলটার স্বাভাবিক স্রোতে চলার ক্ষমতা নেই। সব্বার মনের মধ্যেই হাজার একটা অচেনা ভয় পায়চারি করছে। গোটা স্কুলটা আজ থমথমে। হঠাৎ একটা কাগজের বল গড়াতে গড়াতে ঋদ্ধির পায়ের কাছে এসে পড়ল। সাদা জামা, সবুজ হাফ প্যান্ট পরা একটা বাচ্চা ছেলে ডান হাত বাড়িয়ে দিল ঋদ্ধির দিকে। বলটা দাও না। ঋদ্ধি ছেলেটার দিকে ভালো করে তাকায়, কিন্তু এখন হিসেব মতো 5 থেকে 10 ক্লাস হওয়ার কথা। বাচ্চাটা কোনোভাবেই ক্লাস 5 না। ঋদ্ধি কৌতূহল বশত জানতে চায়, কি নাম তোমার? কোন ক্লাস? বাচ্চাটা শেখানো মন্ত্রের মতো আওড়ালো, আমার নাম মৈলাক পাল, ক্লাস 3। এবার বলটা দাও। আচ্ছা, তোমার তো ছুটি হয়ে গেছে, তুমি বাড়ি যাওনি? আমার দাদাও এই স্কুলে পড়ে, ও, ক্লাস 10-এ। ওর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তারপর মা দুজনকে একসাথে বাড়ি দিয়ে যাবে। দাও না বলটা, আমি খেলবো। যাও। ঋদ্ধি তন্ময় হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলো। এখনকার বাচ্চারা কত সমজদার হয়ে গেছে। ওই বাচ্চাটার বয়সে ঋদ্ধি কি এমন করে ওর মায়ের দৌড়ঝাঁপের কথা ভাবতে পারত না। অথচ ওর মাও ওকে প্রায় একা হাতেই মানুষ করেছিলেন। ওর যখন ক্লাস 3, হঠাৎ ভাবনায় ছেদ পড়ে ঋদ্ধির। বিদ্যুৎ খেলে যায় মাথায়। বাচ্চাটার ডান হাতটা আলতো করে চেপে ধরে সে বলে, আচ্ছা, তোমায় বলটা আমি দিয়ে দেবো, কিন্তু তুমি আমায় একটা কথা বলতে পারবে? কি কথা বলো? আচ্ছা, ঝিনুক কি তোমাদের ক্লাসে পড়ে? পড়তো। পড়তো মানে? এমা, তুমি জানো না? না, জানি না তো। কি? ও তো পুড়ে মরে গেছে। ও আর ওর মা আর ওর বাবা সবাই। পুড়ে গেলে খুব কষ্ট হয়, তাই না? ঋদ্ধি চমকে উঠল। ওর হাতটা শিথিল হয়ে এলো, আর সেই ফাঁকেই বাচ্চাটা কাগজের বলটা নিয়ে কোথায় যেন গায়েব হয়ে গেল। ঝিনুক মরে গেছে? বাচ্চাটা এমন একটা মিথ্যে কথা বলবে, নাকি এটাই সত্যি? ঠিক সেই সময় বিরাট একটা ঢেকুর তুলে হেডমাস্টার বেরিয়ে এলেন। ও বাবা, আপনি এখনো যাননি? ঋদ্ধি উঠে দাঁড়ালো। আসলে আমার না ভীষণ জরুরি একটা দরকার ছিল, জাস্ট 5 মিনিট স্যার। আরে 5 সেকেন্ডও সময় নেই আমার কাছে। আপনার কি বোধ বুদ্ধি নেই? স্কুলের কি অবস্থা এখন বুঝতে পারছেন? আপনি এখন আসুন, কাল পরশু যোগাযোগ করবেন ক্ষণ। খানিকক্ষণ ওখানেই দাঁড়িয়েছিল ঋদ্ধি। ভেতরে কি একটা বিরক্তি কাজ করছে। হঠাৎ কি মনে হলো, ঋদ্ধি খানিকটা এদিক ওদিক করে মৈনাক পাল মানে ওই বাচ্চা ছেলেটাকে খুঁজল, কিন্তু পেল না।
অবশেষে ও এনকোয়ারিতে একটা ঢু মারল। ভীষণ স্মার্টলি দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আসতে পারি? উত্তরের অপেক্ষা না করে ঋদ্ধি এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসল। তারপর বলল, আমার না একটা ইনফরমেশন ভীষণ দরকার। ঝিনুক বলে একটি মেয়ে ক্লাস 3-তে পড়তো। তার ঠিকানাটা আমার একটু লাগবে। আর লাগবে মানে লাগবেই। আপনি তাড়াতাড়ি একটু খাতাটা খুলে আমাকে যদি ঠিকানাটা দিয়ে দেন। এনকোয়ারির রিসেপশনিস্ট প্রশ্ন করল, বাবা, আপনি কে? আপনাকে কেন দিতে যাব ঠিকানাটা? আমি কে? দেখুন, আমি কে জানার পর এবং আমি চাওয়ার সত্ত্বেও ঠিকানাটা দেননি এটা জানতে পারলে আপনার ওপরতলার লোক আপনার কি হাল করবে সেটা আপনি ভাবতে পারবেন না, বুঝলেন তো? তাই ঠিকানাটা দিয়ে দিন। ভাই নাকি? আপনি আমাকে থ্রেট করছেন নাকি? না 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 না, এখনও থ্রেট কিছুই করিনি। আপনার ভালোর জন্যই বলছি। আপনার হাল হাকিকত সবই আমি জানি। হ্যাঁ, তো সেসব ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আপনার নেই নাকি? মানেটা কি? ফালতু লোক। ঠিক আছে, দাঁড়ান। কি যেন নাম বললেন? ঝিনুক। হ্যাঁ, ঝিনুক। হ্যাঁ, সেই মেয়েটা। এই ও তো পুড়ে মারা গেছে। উহ বাবা, মেয়েটা মরেও শান্তি দেবে না। পুরো উন্মাদ ফ্যামিলি। এই হ্যাঁ, নিন ঠিকানা লিখে নিন। গড়িয়া বাজারের কাছে একটা ঠিকানা। ঘর থেকে বেরিয়ে আসার সময় মনে মনে মুচকি হাসল ঋদ্ধি। মানুষ কি অদ্ভুত ভীতু আর অসৎ একটা জাত। ও কেউ নয়, ওপরওয়ালার সাথে কোনো যোগাযোগও নেই। এমনকি খানিক আগে হেডমাস্টার পর্যন্ত ওকে রীতিমতো হেলাফেলা করে কথা না বলেই বেরিয়ে গেছে। তবু আঙুল খানিকটা বাঁকাতেই ঠিকানাটা জোগাড় হয়ে গেল। কিন্তু এরপর কি করবে ঋদ্ধি? গড়িয়া বাজার যাবে নাকি বাড়ি ফিরবে? ঝিনুক নামটা যে খুব প্রচলিত তেমন নয়। ভালো নাম হিসেবে একই ক্লাসে দুজন ঝিনুক কি থাকতে পারে? তাহলে কি এমন হতে পারে পুড়ে মারা গেছে বলে এই ঝিনুককেই সবাই মনে রেখেছে, অথচ যে ঝিনুক দিব্য বেঁচে পড়তে আছে তাকে কারোর বিশেষ মনে নেই? হঠাৎ মৈনাক পালকে ও আবার দেখতে পেল। তাকেই জিজ্ঞেস করলো, শোনো না, আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমাদের ক্লাসে একটাই ঝিনুক পড়তো নাকি দুটো? আমাদের কাছে একটাই ঝিনুক ছিল, আর নাই। ছেলেটা চলে গেল। ঋদ্ধিও আর অপেক্ষা না করে বেরিয়ে এলো স্কুল থেকে। বাইরে তখনও পুলিশের জটলা। লাশ সরানো হয়নি, জায়গাটা মার্ক করে রাখা। হয়তো কারোর জন্য অপেক্ষা করছে পুলিশ। উঁকি মেরে লাশটাকে আপাদমস্তক দেখে নিল ঋদ্ধি। একটাই ক্ষত থেকে রক্ত বেরিয়ে এসেছে। প্রাণটাও যেন ওই ক্ষত দিয়েই বেরিয়েছে। ভীষণ নিখুঁত না হলে এক চান্সে গলার কাছের এমন জায়গাটা খুঁজে পাওয়া সহজ নয়। বেশিক্ষণ ওদিকে তাকিয়ে থাকতে পারল না ও, ছিটকে সরে এলো। আপাতত ওর গন্তব্য গড়িয়া বাজার, পুড়ে যাওয়া ঝিনুকের বাড়ি। কারণ এই ঠিকানার সাথে অক্ষয়ের লিখে যাওয়া ঠিকানার কোনো মিল নেই। ওদিকে অক্ষয় মেয়েকে নিয়ে অঙ্ক করাতে বসেছে। যদিও ঝিনুকের সেসবে বিশেষ মন নেই, থেকে থেকেই অদ্ভুত সব প্রশ্ন করছে। আচমকা সে অক্ষয়কে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, গড় করা মানে কি? অক্ষয় চোখ পাকালো। কেন সেদিনই তো বললাম, যেসব সংখ্যা আছে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেই নম্বরটা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাই গড়। কিন্তু মাঝে মাঝে মধ্যে তোমায় বলে তোমার পায়ে গড় করি, তোমার পায়ে সংখ্যা কোথায়? সেই গড় মানে তো নমস্কার করা। মা তোমাকে নমস্কার করে কেন বাবা? কেন এই রে, আসলে আমি তো তোর মায়ের চেয়ে বয়স অনেক বড় বড় তো তাই আর কি, ওই জন্যই। বয়সে বড়দের নমস্কার করতে হয়, তাই না? এই বলেই ঝিনুক টুক করে অক্ষয়কে একটা নমস্কার করে নিল। হো হো করে হেসে উঠল অক্ষয়। এই দেখো,
হাসির শব্দ শুনে ঝিনুকের মা দৌড়ে এলো। এই তোমাদের বাপ বেটিতে অঙ্ক হচ্ছে? উফ, তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়। গড়িয়া বাজারে পৌঁছে ঠিক কি করবে কিংবা কি করা যেতে পারে ঋদ্ধির মাথায় ছিল না। বাড়িটাকে শনাক্ত করার জন্য বেশি বেগ পেতে হয়নি। পুড়ে ঝামা হয়ে গেছে প্রায়। দেওয়াল অনেক জায়গায় ভাঙা, ইঁটগুলো দাঁত বের করে চেয়ে আছে রাস্তার দিকে। বিপজ্জনক বাড়ির সাইনবোর্ড ঝুলছে একটা দেওয়ালে। আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে কিছু তথ্য জুটল। কাছে পিঠের একখানা মুদিখানার দোকানে বেশ অনেক কিছু জানা গেল। বাড়ির কর্তা সৌগত দস্তিদার পেশায় ডাক্তার ছিলেন। বাড়িটা পুড়ে যাওয়ার সময় ভদ্রলোককে উদ্ধার করা হলেও তিনি সেখানেই সেই সময় মারা যান। ভদ্রলোকের নাকি মাথার বাতিক ছিল। ঋদ্ধি ঘুরিয়ে প্রশ্ন করল প্রতিবেশী দোকানদারটিকে। মাথার বাতিক বলতে? দোকানদার প্রথমে খানিক ইতস্তত করল, তারপর উত্তর দিল, আমার দোকান নেই তো মাছ খাবারই নিতে আসতো, ফাঁকা থাকলে মাঝে মধ্যে গল্প কাছে হতো। কিন্তু সৌগতবাবু যেমন ভাবতেন, যেসব চিন্তা করতেন, যেভাবে ভাবতেন তেমনটা সাধারণত কেউ করে না, মানে সচরাচর আমি তো দেখিনি। আচ্ছা, কেমন চিন্তা সেটা একটু বলুন তো। দোকানদার কাঁধের গামছাটা দিয়ে মুখের ঘাম মুছে নিল একবার, ঢকঢক করে জল খেলো খানিকটা, তারপর বলতে শুরু করলো। সৌগতবাবুর খালি মনে হতো উনি যে সুখে আছেন সেটা কারণ নাকি সহ্য হচ্ছে না, চোখটা ডাকছে। কখন আমার পাড়ার কার ওর বউয়ের দিকে কুনজর আছে এটাও বলতেন। বাবা ঝিনুককে নিয়ে আমার মাত্রাতিরিক্ত চিন্তা করতেন। আচ্ছা, ভদ্রলোকের স্ত্রীর নামটা আপনি জানেন? সেটা তো আসলে মানে মানে খুব বেশি তো দোকানে আসতেন না, আমি বৌদি বলেই ডাকতাম, নামটাও যাই না। আচ্ছা বেশ, আর কি ভাবতেন সৌগতবাবু? মাঝে মধ্যে উদাস হয়ে যেতেন, বলতেন সবাই মিলে যে এই যে সুখে আছে এই অবস্থায় যদি মরে যেতে পারেন তাহলে খুব ভালো হয়। আবার নিজের জন্য ভয় পেতেন, বলতেন এই যে এত প্রসাদ টাকা পয়সা, কেউ যদি সেসবের জন্য ওকে খুন করে তার তো কেমন যেন সাবধানে সাবধানে থাকতেন। এই বাড়তি সতর্কতা লোকটা চোখে মুখে ফুটে উঠতে যেন। এই ধরুন হাঁটতে হাঁটতে পিছন ফিরে দেখতেন বারবার, পাড়ার ছেলেরা আড়ালে ওকে খেপা ডাক্তার বলতো। আর কিছুদিন বেঁচে থাকলে নির্ঘাত পাগল হয়ে যেতেন। ঋদ্ধি ছোট্ট একটা নোটবুক বের করে খসখস করে একটা শব্দ লিখল, একটাই শব্দ, প্যারানয়া। একটা রোগ, বাইরের পৃথিবীটাকে গভীর অবিশ্বাস, সেই অবিশ্বাস থেকে সঞ্চিত ভয়, বড় ভয়ঙ্কর এই রোগ। সে ফের দোকানদারকে প্রশ্ন করল, আচ্ছা শুনুন আরেকটা, ওই সৌগতবাবু তো সেখানেই মারা যান, কিন্তু ওর স্ত্রী আর কন্যা? ও ওদের যাদবপুর স্পেশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, যতদূর শুনেছি সেইখানেই দুজন। আরে বড় মিষ্টি মেয়ে ছিল ঝিনুক। বাবার সাথে যখন আসতো কোনো বায়না করতো না, কখনো কোনো লজেন্স বা চকলেট এগিয়ে দিলে বাবা ঘাড় না নাড়া অবধি নিতও না। মানুষ কেমন অদ্ভুত না, এই আছে এই নেই, ভুলেই তো গেছিলাম। এই আপনি এসে আজ ফের মনে করিয়ে দিলেন। ভদ্রলোকের চোখ ছলছল করে ওঠে। অন্য সময় হলে ঋদ্ধি হয়তো আরো খানিকক্ষণ ভদ্রলোকের সঙ্গে কথা বলতো, কিন্তু আপাতত ওকে যাদবপুর স্পেশাল হাসপাতালে যেতে হবে। যত সময় যাচ্ছে ক্রমশ জটিল হয়ে উঠছে সবকিছু। এই পুড়ে যাওয়া ঝিনুকের পরিবারের সাথে অক্ষয় কাঞ্জিলালের যোগসূত্র তো আছেই, কিন্তু কোথায়, কতখানি? সুমন নস্করের সাথে কথা বলতে হবে। উফ, মাথাটা কেমন যেন ঘুরছে ঋদ্ধির। এতগুলো চিন্তা যেন মাথার মধ্যে চরকি পাক দিচ্ছে। আর ঠিক সেই সময় ছন্দার কথা মনে পড়ল। ছন্দা থাকলে বলতো চিন্তায় নয়, খিদে মাথা ঘুরছে। সত্যি ছন্দার কথা ভাবতে গিয়েই যেন খিদেটা চাড়া দিয়ে উঠল। খেতে হবে, না হলে আর শরীর চলবে না।
অক্ষয় বিছানায় শুয়ে স্থির দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। অনেক কিছু ভাবতে ভাবতে আপাতত ক্লান্ত। ঝিনুক এসে সেই সব ভাবনার নিস্তরঙ্গ পুকুরে যেন ঢিল ছুঁড়ল। বাবা, ও বাবা, চলো না, বিট্টুদা খাবার দিয়ে গেছে, মা খেতে ডাকছে তো। কি খাবার দিয়ে গেল আজ? আজ তো নিরামিষ বাবা। কেন নিরামিষ কেন? তা তো জানি না। এই তুই মাকে গিয়ে বলে দে আমার কচুরি খেয়ে পেট বাহার, দুপুরে আমি কিছু খাবো না, যা বলে দে। সত্যি তো? বলে দি তাহলে। মানে না 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 না, তুই যা, আমি আসছি। বলিস না মাকে এসব, বলিস না। তুমি মাকে আমার মতোই ভয় পাও, তাই না? কে আমি? কই না না। ঝিনুক খিলখিল করে হেসে উঠল, তারপর তারস্বরে চেঁচাতে চেঁচাতে ঘর থেকে বেরিয়ে গেল। মা, ও মা, বাবা নিরামিষ খাবে না বলছে, শুনলে? হ্যাঁ, বলছে কচুরি খেয়ে পেট ভরে গেছে। অক্ষয় বোকার মতো দরজার দিকে চেয়ে থাকলো খানিকক্ষণ। পেটটা অবশ্য সত্যিই ভার ভার লাগছে, কিন্তু উপায় নেই, খেতে তো হবেই। যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটের বিপরীতে একটা ভাতের হোটেল আছে। সেখান থেকেই 4টি শাক ভাত খেয়ে নিল ঋদ্ধি। তারপর গিয়ে দাঁড়ালো যাদবপুর স্পেশাল হাসপাতালের রিসেপশনে। সামনে পেশেন্ট পার্টির ভিড় ছিল বলে ঋদ্ধি দূরের একটা বেঞ্চে বসল। রিসেপশনের মেয়েটি এত ভিড়ের মধ্যেও ঋদ্ধিকে খেয়াল করেছে। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মুখ তুলে একবার করে দেখে নিচ্ছে। ঋদ্ধি মেয়েটিকে চেনে না, মেয়েটিও ঋদ্ধিকে এর আগে কখনো দেখেনি। কিন্তু ঋদ্ধি বুঝতে পারছিল ওর আপাত ছন্ন ছাড়া রূপখানা হয়তো মেয়েটির মনে ধরেছে, আর এই সামান্যটুকুই ওর কাজটা অনেক সহজ করে দিতে পারে। রিসেপশন ডেস্ক ফাঁকা হয়ে যেতে ঋদ্ধি উঠে দাঁড়াল। এগিয়ে গিয়ে ভীষণ দৃঢ় এবং কাতর কণ্ঠে মেয়েটিকে বলল, একটা সাহায্য করতে পারবেন প্লিজ? মেয়েটি সম্মোহিতের মতো ঘাড় নেড়ে জিজ্ঞেস করল, কি সাহায্য বলুন? ঝিনুক তহসিদার নামের 8 বছরের কোনো বার্নিং পেশেন্ট তার মায়ের সাথে এখানে এসে ভর্তি হয়েছিল। বোধহয় দুজনেই মারা গেছেন। যদি তাদের ব্যাপারটা মানে আমি জানি আপনাদেরকে অনেক পেশেন্ট সামলাতে হয়, কিন্তু যদি কাইন্ডলি একটু খাতাটা দেখে আপনি। ঋদ্ধি বিনয়ের সঙ্গে কিঞ্চিত ইতস্তত করছিল। ঝিনুক দস্তিদারের নাম শুনেই রিসেপশনের মেয়েটির চোখ মুখ বদলে গেল। আগে যে চোখে প্রসন্নতা আর উচ্ছ্বাস খেলা করছিল, এখন সেখানে শোক আর শূন্যতা ভাগাভাগি করে আছে। খানিকক্ষণ চুপ থেকে মেয়েটি মুখ খুলল, কণ্ঠে থমথমে ভাব স্পষ্ট। সে বলল, খাতা খোলার প্রয়োজন নেই। এই হাসপাতালে যে কজন ওই সময় কাজ করছিল সবারই ওই মেয়েকে মনে আছে। মেয়েটির থেকে জানা গেল ঝিনুক দস্তিদার আর তার মাকে খুব ভয়ঙ্কর অবস্থাতেই হাসপাতালে অ্যাডমিট করা হয়। দিন দুয়েকের মধ্যেই ঝিনুক দস্তিদারের মা মারা যান। আর তারই কদিন পর যখন পোড়া জায়গাগুলো শুকোতে শুরু করেছে, ঠিক তেমনই একদিন সকাল থেকে আচমকাই জ্বালার চোটে ঝিনুক পাগলের মতো দৌড়তে দৌড়তে হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে ছুটছিল যখন, আচমকা সুলেখা মোড়ের দিক থেকে আসা একটা গাড়ি সজোরে ওকে ধাক্কা মারে। ছিটকে পড়ে ঝিনুক। যতক্ষণে ঝিনুককে তুলে আবার হাসপাতালে আনা হয়, ততক্ষণে সব শেষ। এই কেসটায় এমন মুড়ি মুড়কির মতো মৃত্যু ছড়িয়ে আছে, তাতে রীতিমতো অস্বস্তি হচ্ছে ঋদ্ধির। একটা 8 বছরের মেয়ে যে অর্ধদগ্ধ জ্বালার চোটে দৌড়তে দৌড়তে গাড়ির ধাক্কায় মরে গেল। মৃত্যু কত সহজ, জীবন যেন দপদপ করতে থাকা একটা প্রদীপের শিখা। কখন যে দমকা বাতাসে কিংবা একটা ফুঁয়ে নিভে যাবে কেউ জানে না। চোখের কোণটা চিকচিক করছে ঋদ্ধির। ডান হাতের তালুর উল্টো দিকটা দিয়ে চোখটা মুছে নিয়ে ঋদ্ধি ধরা গলায় বলল, আর
আর মাত্র কয়েকটা কথা জিজ্ঞেস করব, মানে একটু বিরক্ত করব। বলুন। এই ঝিনুক দস্তিদারের মায়ের নামটা কি একবার বলতে পারবেন? হ্যাঁ, দাঁড়ান, এর জন্য খাতা খুলতে হবে। ওই কাছাকাছি নামটা কি যেন বেশ, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, জোনাকি দস্তিদার। বেশ, আচ্ছা আচ্ছা। মানে এবার না একটা সম্পূর্ণ অন্য ব্যাপার, একটা তথ্য লাগবে। আপনাদের হাসপাতালের একজন নার্স মিসিং, তাকে কি? না, এখনো পাওয়া যায়নি। না মানে আজকেই সকালবেলা খবরের কাগজে দেখলাম খবরটা। আসলে আপনি বাইরের চায়ের দোকানে 5 মিনিট অপেক্ষা করতে পারবেন? আমি এদিকটা একজনকে বুঝিয়ে তারপরে আসছি। হ্যাঁ, নিশ্চয়ই, থ্যাংক ইউ। অগত্যা ঋদ্ধি হাসপাতাল থেকে বেরিয়ে এলো। মেয়েটার নাম অবধি জানে না, অথচ মেয়েটা ওকে এতখানি সাহায্য করছে। ঋদ্ধি একটা ছোট ভাঁড়ে চা নিল। সবেমাত্র চায়ে চুমুক দিয়েছে, পাশে এসে দাঁড়ালো মেয়েটি। ভদ্রতাবশত ঋদ্ধি ইশারায় দোকানদারকে আর একটা চা দিতে বলল। মেয়েটি হাত বাড়িয়ে চায়ের ভাঁড়টা ধরল, কিন্তু গরমটা সহ্য করতে পারল না। ঋদ্ধি দেখতে পেল মেয়েটার হাত কাঁপছে। তারপর আচমকা ভাঁড়টা ছেড়ে দিল। দোকানের মেঝে পড়ে চা আর ভাঁড়ের টুকরো ছিটকে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ধপ করে বেঞ্চে বসে পড়ল মেয়েটি। ঋদ্ধি মেয়েটির মুখের কাছে জলের জগটা ধরে বলল, শান্ত হন, একটু শান্ত হন, একটু জল খেলি নাকি এনে। মেয়েটা একসাথে অনেকটা জল খেল। তারপর ডান হাতের উল্টো দিক দিয়ে মুখটা মুছে নিয়ে প্রথম যে কথাটা বলল, ঋদ্ধি সেটা আশা করেনি। মেয়েটি বলল, আমি আপনাকে চিনি। ঋদ্ধি অবাক হয়ে মেয়েটির দিকে তাকাল। মেয়েটি নীরবতা ভাঙল। কিভাবে চিনি সে কথা থাক এখন, তবে আমার মনে হয় আপনাকে সবকিছু বলাটা খুব দরকার। জোনাকি দস্তিদার যে ওয়ার্ডে ছিল, সেই ওয়ার্ডেরই নার্স অদিতি মিত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ঘটনাটা ঘটেছে জোনাকি দস্তিদার মারা যাওয়ার পরপরই কোনো একটা সময়। হাসপাতাল পুরো ব্যাপারটা চেপে যেতে চাইছিল, খবরের কাগজে অনেক পরে এসেছে বিষয়টা, কিন্তু মানে মানে আমি ঠিক জানি না এই দুটোর মধ্যে কি কোনো যোগাযোগ থাকতে পারে। ঋদ্ধিদা, ঋদ্ধিদা? এত কিছু অঘটনের মধ্যে এই শব্দটা যেন স্নেহ হয়ে এক মাথা রুক্ষ চুলে বিলি কেটে দিল। ঋদ্ধি খানিকক্ষণ ভাবার চেষ্টা করল। মাথার মধ্যে যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় চায়ের দোকানদারটি যেচে এসে বলল, যদি আপনারা কিছু মনে না করেন একটা কথা বলবো। ঋদ্ধি লোকটির দিকে তাকিয়ে দেখল। উত্তেজনায় ফুটছে লোকটা, যেন অনেক দিন ধরে গলার কাছে দলা পাকিয়ে কিছু আটকে ছিল। আজ এই মুহূর্তে সেটুকু উগরে দিতে পারলে শান্তি পাবে। হঠাৎ লোকটা মেয়েটির দিকে তাকালো, বলল, দিদি ভাই, এখানে একটা বাচ্চা মেয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতো, মনে আছে তোমার? মাঝে মধ্যে কাউকে কাউকে ধরে আনতো আমার দোকানে, কেক বিস্কুট কিনে দিত তারা। তুমিও তো বোধ হয় 2-1 বার কিনে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, চুমকি তো। চুমকি না, নামটা স্পষ্ট জানি না। আমরা ওকে খেপি বলে ডাকতাম। রোগা রোগা হাত, পেটটা একটু বেঢপ রকমের ফোলা, ময়লা ঘিয়ে রঙের একটা ফ্রক পরে ঘুরতো, আর গলায় একটা কালো কার। মনে পড়ছে? হ্যাঁ, চুমকি। হ্যাঁ, সেদিন সেই বাচ্চা মেয়েটা তোমাদের হাসপাতাল থেকে ছুটে বেরিয়ে এলো, মনে আছে? সেই যে গাড়িতে ধাক্কা লাগলো। হ্যাঁ মনে আছে, সব মনে আছে। তুমি কি বলবে সেটা বলো না। ওই 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 অ্যাক্সিডেন্টের পর থেকেই আর চুমকি ও আসেনি গায়ে। অন্য কোথাও গেছে হয়তো, কিংবা অনেক কিছু হতে পারে। না তা পারে, কিন্তু মনে হলো বলি তোমাদের যদি কাজে লাগে। একজন নার্স গায়েব হয়ে গেলে মানুষ যতখানি পুঙ্খানুপুঙ্খ খবর রাখে, একজন ভিখিরি মেয়ের বেলায় খুব স্বাভাবিকভাবেই তেমনটা হয় না। তবু ঋদ্ধির মনের মধ্যে এই দুটো ঘটনার
একটা সম্ভাব্য সাঁকো তৈরি হয়। এত কিছু কাকতালীয় হতে পারে? ঋদ্ধি দোকানদারের দিকে তাকিয়ে জানতে চায়, আচ্ছা দাদা, এই ভিখিরি মেয়েটার বয়স কেমন হবে? না মানে আপনি একটু আন্দাজেই যদি বলেন। বয়স তো তার হবে 6-7 বছর তো হবেই। অবশ্যই এদের তো তেমন বাড় হয় না, ওই বয়স বোঝা মুশকিল। চায়ের দাম মিটিয়ে একটা সিগারেট ধরালো ঋদ্ধি। হাত দুটো বুকের কাছে এনে জড়ো করে বলল, আজ তাহলে আসি, হ্যাঁ? পরে কখনো ফের হয়তো দেখা হবে। এত সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, মেয়েটির প্রত্যুত্তরের আগেই ঋদ্ধি ফুটপাত বদলাল। উদ্ভ্রান্তের মতো হাঁটল খানিকক্ষণ। এতগুলো ঘটনা ওর মাথায় বনবন করে ঘুরছে। অক্ষয় কাঞ্জিলাল 3খানা মৃত্যু প্রথম আবিষ্কার করেছে, 3টেই খুন। সৌগত দস্তিদারের দোতলা বাড়ি পুড়ে যায়। সম্ভবত সেই বাড়ির আগুন নেভাতেই গিয়েছিল অক্ষয় কাঞ্জিলাল। ফেরার পথে প্রথম খুনটি আবিষ্কার করে ট্রামে। সৌগত দস্তিদার ঘটনাস্থলেই মারা যায়। ভদ্রলোকের স্ত্রী জোনাকি দস্তিদার মারা যায় হাসপাতালে। তারপরে উধাও হয়ে যায় নার্স অদিতি মিত্র। পুড়ে যাওয়া ক্ষত শোকানোর জ্বালা সহ্য করতে না পেরে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে মেয়ে ঝিনুক দস্তিদার। গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। আর তারপর থেকে উধাও একটা প্রায় সমবয়সী ভিখিরি মেয়ে চুমকি। হিসেবটা সহজ, হিসেবটা বিশ্বাস করা কঠিন। তাই হিসেবটা সহজ হয়েও ঠিক সহজ নয়। ঋদ্ধি আর একটা সিগারেট ধরায়। বেশ কয়েকটা টানের পর যখন ছাই ফেলতে যাবে, আচমকা কে যেন ওর মনের মধ্যে বলে ওঠে, উফ, পুরো ঘরটাকে ছাইদানি বানিয়ে ফেলেছে, একটা কোনো আক্কেল জ্ঞান নেই। ছন্দার কথা মনে পড়ে ঋদ্ধির। ওর মাথার মধ্যে এত জটিল সব চিন্তা, অথচ মনের মধ্যে নিরীহ মেয়েটা এখনো ওকে মিছিমিছি শাসন করে যাচ্ছে। বাড়ির পথ ধরে ঋদ্ধি। যখন আর কোথাও যাওয়ার থাকে না, বাড়ি ফিরতে হয়। এটাই নিয়তি। পৃথিবীতে এত আলো, এত নজরদারি, তবুও সববার চোখের আড়ালে কত কিছুই যে ঘটে যায় তার ইয়ত্তা নেই। বেশ অনেকদিন আগের কথা। শিফটের ডিউটি সেরে 8B বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিল অদিতি মিত্র। নার্সের চাকরিটা ও শুধু রোজগারের জন্য করে না, করতে ভালোবাসে। তবে কোনো কোনো দিন এক একটা মৃত্যু এমনভাবে স্পর্শ করে মনে হয় এ চাকরি অদিতি ছেড়ে দেবে। যেমন সেদিন জোনাকি দস্তিদারের মৃত্যুটা বুকের মধ্যে কাঁটার মতো বিঁধে আছে। একটা ফুটফুটে মেয়েকে রেখে দিয়ে কোনো মা কি চলে যেতে পারে? হয়তো দুশ্চিন্তার আদলে ঘুরে বেড়াবে জোনাকি, মেয়েকে আগলে রাখবে যেভাবে সম্ভব। এসব কি ভাবছে ও? এমন আবার হয় নাকি? অন্যমনস্কভাবে হাঁটছিল অদিতি। রাস্তার মধ্যেকার গর্তটা খেয়াল করেনি। হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেল সে। কোনো ক্রমে নিজেকে সামলে নিচ্ছিল, হঠাৎ দেখলো একটা শক্তপোক্ত হাত ওর দিকে এগিয়ে আসছে। অদিতির মাথাটা কেমন চক্কর খেয়ে গেল। হাতটা ধরে নিল অদিতি। একটা ক্ষীণ স্বর ভেসে এলো ওর দিকে, জোনাকি, উঠে এসো, উঠে এসো জোনাকি, তোমার লাগেনি তো? মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো অদিতি। ভদ্রলোকের দিকে তাকালো একবার। চিনতে পারছো না আমায়? কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো অক্ষয়। অদিতির যেন সব কেমন গুলিয়ে যাচ্ছিল। লোকটাকে ও চেনে, অনেকদিন ধরেই চেনে, কিন্তু কিছুতেই যেন মনে পড়ছে না। কিংবা মনে পড়ছে। স্মৃতির ওপর থেকে ধুলোর পরত সরে গেল আস্তে আস্তে। অদিতি পাল্টা প্রশ্ন করল, কোথায় ছিলে এতক্ষণ?
এই তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো এবার আমার সঙ্গে। কোথায় যাব? কেন? আমাদের বাড়িতে যাব। ঝিনুক, ঝিনুক কোথায়? আসবে, আর কটা দিন যাক, ঝিনুকও আসবে। চলো। স্ট্রিট ল্যাম্পের আলো এসে ছোবল মারছিল নিকষ অন্ধকারে। রাস্তার বাঁদিক দিয়ে হেঁটে যাচ্ছিল অক্ষয় আর অদিতি মিত্র। অদিতির ডান হাতটা ধরে আছে অক্ষয়। কিংবা জোনাকি আর সৌগত, ওরা যেই হোক, কারো কি খুব কিছু এসে যায়? কোন পথিক কখন পথ বদলায়, সে খবর কি পথের দেবতা রাখে? যাদবপুর থেকে বেরিয়ে সরান বাড়ি ফিরল ঋদ্ধি। এখনো যখন বাড়ি ফেরে ঋদ্ধি, বাইরে থেকে দেখলে মনে হয় বাড়ির ভেতরে মা আছে। মনটা কেমন অস্থির লাগছে। বাড়ি ঢুকে অন্ধকার ঘরের মধ্যে চুপ করে বসেছিল খানিকক্ষণ। ছন্দা এসে আলো জ্বালিয়ে সম্বিত ফেরালো। কি ব্যাপার, শরীর খারাপ নাকি? খেয়েছিলে দুপুরে কিছু? উফ বাবা, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না করলে শরীর তো খারাপ হবেই। ছন্দার অনবরত বলে যাওয়া কথাগুলোর মধ্যিখানে ঋদ্ধি স্থির কণ্ঠে জবাব দিল, খেয়েছি। চা খাবে একটু? করে দিই? উত্তরের অপেক্ষা না করেই ঘর থেকে বেরিয়ে গেল ছন্দা। তারপর ক্লান্ত শরীরটাকে কোনো রকমে আরাম কেদারা থেকে তুলে টেলিফোন অবধি পৌঁছল ঋদ্ধি। রিসিভারটা তুলে ডায়াল করল অক্ষয় কাঞ্জিলালের দমকল অফিসে। হ্যালো হ্যালো, আমি ঋদ্ধি চট্টোপাধ্যায় বলছি। সুমন নস্কর আছেন? হ্যালো। ওর তো শিফট শেষ, বাড়ি চলে গেছে। আচ্ছা, কালকে কি সুমন নস্করের ডিউটি আছে? হ্যাঁ আছে, আপনি 11টা নাগাদ ফোন করলে পাক্কা পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ। ঋদ্ধি রিসিভারটা নামিয়ে রাখল। কাল একবার বাঘা যতীনের ড্যাফোডিলসে গেলে ভালো হতো, কিন্তু ওই অনামুখ হেডমাস্টারটার সঙ্গে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। তবুও যেতে হবে। যদি না হিসেবে বড় কিছু গোলমাল হয়ে থাকে, তাহলে কালই অক্ষয়ের সঙ্গে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। তার আগে পাকাপাকিভাবে মুখোশটা খুলে ফেলা প্রয়োজন। ছন্দার এনে দেওয়া চাটুকু খেয়ে ঋদ্ধি বলল, ক্লান্ত লাগছে বুঝলি, একটু শোবো। যদি ঘুমিয়ে পড়ি, ডাকাডাকির প্রয়োজন নেই। ছন্দা আর কথা বাড়ায়নি, নিজের ঘরে চলে গেছে। ঋদ্ধিও যে কখন ঘুমিয়ে পড়েছিল ও নিজেরই খেয়াল নেই। পরদিন সকালে ঘুম ভাঙতে টের পেল জানলা দিয়ে ইতিমধ্যে নজরদারি শুরু হয়েছে। যেন এই মুহূর্তটিরই অপেক্ষা করছিল ছন্দা। ঋদ্ধিকে আড়মোড়া ভাঙতে দেখে বলল, চা এনে দিই? ঋদ্ধি হেসে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর কি আর কোনো কাজ নেই? একেবারে ঘাড় ঘুরিয়ে মুখ বেঁকালো ছন্দা। আর তখনই ঋদ্ধি খেয়াল করল ছন্দার কানের পাশে একখানা মরুকর্ণিকা ফুল গোঁজা আছে। তড়াং করে বিছানা থেকে উঠে দরজা খুলে দিল সে। বলল, ভেতরে আয়। তুই গাছ থেকে ফুল ছিঁড়েছিস? ছন্দা অবাক হয়ে তাকালো। তোমার মনে হলো আমি ওই গাছ থেকে ফুল ছিঁড়ব? মাটিতে পড়েছিল, তাই কুড়িয়ে নিয়ে কানে গুঁজলাম। কেমন দেখাচ্ছে বললেও না। ভালো, বেশ বেশ ভালো দেখাচ্ছে। মানে তোকে তো ভালোই দেখায়। ছন্দা এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলল, থাক, অনেক হয়েছে, দাঁড়াও আমি চা নিয়ে আসি। 11টা বাজার অপেক্ষাতেই ছিল ঋদ্ধি। পাক্কা 11টায় দমকল অফিসে ফোন করে সুমন নস্করকে চাইল। ওদিক থেকে ভেসে এলো সুমন নস্করের গলা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঋদ্ধিবাবু, হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার কলিগ কি আজকেও ডিউটিতে আসেননি? না, এখনো আসেনি। আমি তো ভাবছিলাম যে আজকে ফেরার পথে না হয় একবার। না না, কোনো প্রয়োজন নেই। আপনি বরং ফেরার পথে সটান আমার বাড়ি চলে আসবেন, বুঝলেন? আর একটু তাড়াতাড়ি আসবেন পারলে।
আপনার সাথে একটা জরুরি কথা আছে আমার। তাহলে আপনি কি ওর ব্যাপারটা? হ্যাঁ, বোধহয় খানিকটা ধরতে পেরেছি আমি। হ্যাঁ, ঠিক আছে, আপনি আসুন, তারপর কথা হবে। হ্যাঁ, এখন রাখছি। সেদিনের কথা চুমকির মনে আছে কি? মনে থাকার কথা নয়। গলার কালো কারটা ঘোরাতে ঘোরাতে কাউকে একটা খুঁজছিল। চুমকি জানে ও একটা ভিখিরি, কিন্তু চুমকির পেট বোধহয় এ কথা জানে না। তাই ঘন ঘন খিদে পায়, আর খিদের জ্বালায় ছটফট করে চুমকি। যদিও সেদিন সকাল থেকে খেতে পায়নি কিছু। হাসপাতাল থেকে ওরই বয়সী একজন দৌড়ে বেরিয়ে এসে গাড়ির ধাক্কা খায়। চুমকি ভিড়ের মধ্যে উঁকি দিয়েছিল একবার। আধখানা শরীর থেঁতলে গেছে পুরো, গা গুলিয়ে উঠেছিল চুমকির। কিছুই খেতে পারেনি, সেই জন্যই বোধহয় খিদেটা আরো জাঁকিয়ে ধরেছে। আর সহ্য হচ্ছে না। হঠাৎ একটা মধ্যবয়স্ক লোককে দেখতে পেল, সঙ্গে একজন মহিলা, বোধহয় ভদ্রলোকের স্ত্রী হবে। চুমকি জানে এইসব লোকজনের মধ্যে মায়া বেশি হয়, একবার চাইলেই কাজ হবে। দৌড় দিল সে ওদের দিকে, আর দৌড়তে গিয়েই পায়ে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল চুমকি। জোনাকি হাত বাড়িয়ে দিল ওর দিকে। ঝিনুক, এই ঝিনুক, লাগেনি তো? ফোনটা নামিয়ে রেখে একটা সিগারেট ধরালো ঋদ্ধি। ঠিক তখনই ছন্দা ঠোঁট থেকে ছোঁ মেরে সিগারেটটা কেড়ে নিল। দাঁড়াও, দিনে কটা আর সিগারেট খাবে বলো তো? এবার একটু ক্ষমা দাও না বাপু। রাবণের চিতা জ্বলেই যাচ্ছে আর ধোঁয়াও বেরিয়েই যাচ্ছে। ঋদ্ধি ছন্দার হাত থেকে সিগারেটটা নিয়ে অ্যাশট্রেতে নিভিয়ে দিল। খানিক অন্যমনস্ক হয়ে তাকালো। ছন্দার কানের পাশে তখনও মরুকর্ণিকা ফুলটা ছিল। সেদিকে তাকিয়ে ঋদ্ধি বলল, একটা সময় আগুনকে খুব ভয় পেতাম, জানিস? ভীষণ ভয় পেতাম। আগুন দেখলে শিউরে উঠতাম। লোডশেডিংয়ে অন্ধকারে ঘরে চুপটি করে বসে থাকতাম। তবু কাউকে হ্যারিকেন জ্বালাতে দিতাম না। ছন্দা এ কথা জানে, এর আগেও শুনেছে। কোন ছোটবেলায় ঋদ্ধি বাবাকে হারিয়েছে মনেও পড়ে না। ঋদ্ধির মা একা হাতে দিব্যি গড়ে পিঠে নিচ্ছিলেন ওকে। আচমকা কোত্থেকে কি যেন হয়ে গেল। ঋদ্ধির ঠাকুরদা মৃগাঙ্ক চট্টোপাধ্যায় তখন বাড়িতে ছিলেন না। ঋদ্ধিও স্কুলে গিয়েছিল। বাড়ি ফিরে এসে হঠাৎ দেখল প্রচণ্ড ধোঁয়ার মেঘ যেন গিলে ফেলেছে গোটা বাড়িটাকে। ধোঁয়ার পিছু পিছু দৌড়তে দৌড়তে আগুনের উৎস খুঁজে পেল অবশেষে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু জানলা খোলা। ভেতরে ঋদ্ধির মা আগুনে পুড়ছেন। দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা, যেন আস্তে আস্তে গোটা মানুষটাকেই গিলে নেবে। এখনো ভাবলে ঋদ্ধির ভেতরটা কেমন মুচড়ে ওঠে, সারা শরীর ঠান্ডা হয়ে যায়। ভেতর থেকে ভেদ বমির মতো ঠেলে বেরিয়ে আসতে চায় কান্না। ঋদ্ধি কাঁদল না। আচমকাই ঋদ্ধি ছোট নোটবুকটা খুলে নিজের মনে বিড়বিড় করল, অক্ষয় কাঞ্জিলাল সিগারেট ছেড়ে দিল। দমকলে ডিউটিতে ফিল্ডেও যায় না। তার মানে আগুন 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 একটা সাঁকো। খাতাটা বন্ধ করে ছন্দার দিকে তাকালো। এই শোন ছন্দা, আমাকে না বেরোতে হবে, বুঝলি? বেশিক্ষণ লাগবে না। এই বাঘাযতীন যাবো আর তারপরেই ফিরে আসবো। ঋদ্ধি বেরিয়ে যাওয়ার পর ছন্দা দুটো হাত জড়ো করে মাথায় ঠেকালো। সাবধানে এসো। দুগ্গা দুগ্গা। ড্যাফোডিলসের হেডমাস্টার এবার অবশ্য ঋদ্ধিকে ঘরের ভেতর ডেকে বসালে। আগের দিনের জন্য ক্ষমাও চাইলে। বসুন বসুন। আসলে গতকাল এমন একটা ব্যাপারে, মানে বুঝতেই তো পারেন, কত শত চিন্তা থাকে মাথার মধ্যে, তার উপর আবার এইসব। যাকে বলুন, কি যেন আপনার দরকার? বেশ
ঋদ্ধি ভীষণ শান্তভাবে প্রশ্নটা করল। ঝিনুক দস্তিদার আপনার স্কুলের ক্লাস 3-র একজন ছাত্রী? আবার সেই মেয়েটা, কি অদ্ভুত কাণ্ড। দেখুন, আমরা যতদূর জানি মেয়েটি আগুনে পুড়ে মারা গেছে। শুধু মেয়েটি নয়, মেয়েটির বাবা মা, মানে পুরো পরিবারটাই। তো এবার হয়েছে কি, এই কিছুদিন আগে একটা উটকো লোক একটা অচেনা মেয়েকে নিয়ে আসে স্কুলে। লোকটার দাবি মেয়েটি নাকি ঝিনুক দস্তিদার, আর লোকটি নাকি মেয়েটার বাবা সৌগত দস্তিদার। ভুরু কোচকায় ঋদ্ধি। তারপর আপনারা কি করলেন? কি আবার করব, পাগলদের সঙ্গে সুস্থ মানুষরা যা করে। এটা তো ছ্যাবলামি মারার জায়গা নয়। বাবা আর মেয়ে দুজনকেই বেরিয়ে যেতে বললাম। প্রথমটা একটু গাঁই গুঁই করছিল, তারপর দিব্যি বেরিয়েও গেল। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা বলতে পারবেন? তারই কি আর ওভাবে মনে আছে? না না না, ও বলতে পারবো না। কিন্তু ওই দুজন আবার কালকে এসেছিল, খানিক চেঁচামেচি করে বের করে দিল। তারপর তো কাল যা হলো। যাকে, আমার অনেক কাজ আছে, আজ বরং আপনি আসুন। হ্যাঁ, ঋদ্ধি আর দ্বিতীয় কোনো প্রসঙ্গ না তুলে ঘর থেকে বেরিয়ে এলো। মাথার মধ্যে সাজিয়ে নিল ঘটনাগুলো। তারপর সোজা বাড়ির রাস্তা ধরল। দুপুরে ছন্দা ভাত আর ডিমের ডালনা করেছিল। বেশ আয়েশ করে অনেকটা ভাত খেয়ে একটা সিগারেট বের করল ঋদ্ধি। তারপর নাকের কাছে ঘষতে ঘষতে কি মনে হলো, ঋদ্ধি আবার সিগারেটটা প্যাকেটে ঢুকিয়ে রাখল। জানলা দিয়ে তাকালে একটা ধূসর আকাশ দেখা যাচ্ছে, যেন গোটা পৃথিবীটা পুড়ছে আর ধোঁয়া উড়ে গিয়ে ভিড় করছে আকাশে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল জানে না। ঘুম ভাঙল সুমন নস্করের ডাকে। ভাত ঘুমের পর চোখ খুললে এই দুনিয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। সেইটুকু সামলে নিয়ে ঋদ্ধি দেখল সন্ধে হয়ে গেছে। দরজায় সুমন নস্কর দাঁড়িয়ে, আর তার পাশে ছন্দা। ছন্দাকে চোখের ইশারায় 2 কাপ চা পাঠাতে বলে সুমন নস্করের দিকে তাকিয়ে ঋদ্ধি বলল, আচ্ছা আসুন, আপনি বসুন। দাঁড়ান, একটু বইটা সরিয়ে রাখি। সুমন নস্করের চোখে মুখে অনেকগুলো প্রশ্ন ঘুরছে। তার মধ্যে থেকেই একটা প্রশ্ন ঋদ্ধির দিকে ছুঁড়ে দিল সে। অক্ষয়ের কেসটা কি আপনি সলভ করে ফেলেছেন? সমস্যাটা ধরে ফেলেছি, সমাধানটা বাকি। তবে কিছুই সম্ভব হতো না যদি আপনি কাল তাড়াহুড়ো করে অফিসের জন্য বেরিয়ে না যেতেন। মানে আসলে আপনি থাকলে আপনার বন্ধু বলতো না যে তার মেয়ের নাম ঝিনুক আর সে ড্যাফোডিলসে ক্লাস 3-তে পড়ে। না না, কি বলছেন আপনি? অক্ষয়ের তো বিয়েই হয়নি, মেয়ে আসবে কোত্থেকে? এক্স্যাক্টলি এই কথাটা অক্ষয়বাবু কেন যে আগ বাড়িয়ে বলতে গেলেন। আবার কাল যে 3য় খুনটির পরেও তিনিই প্রথম মৃতদেহ আবিষ্কার করেছেন, সেটাও কিন্তু আমাকে জানানোর দরকার ছিল না। যাকে, আচ্ছা আপনি নিশ্চিত আপনার বন্ধু বিয়ে করেননি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ও যদি বিয়ে করতো তাহলে আমি জানতে পারতাম না। তাছাড়া আমি যা জানি যে সেই কোন ছেলেবেলা থেকে এই যে অক্ষয় ওই জোনাকি নামের একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটির অবশ্য পরে বিয়ে হয়ে যায়। সেই শোকেই তো অক্ষয় আজ অবধি বিয়ে করেনি। কি নাম বলেন আপনার বন্ধুর ভালোবাসার মানুষের? জোনাকি। কেন, আপনি চেনেন? না, আগে চিনতাম না, এখন বোধহয় একটু আধটু চিনি। আপনি হেঁয়ালি করছেন কেন? সবটা খুলে বলুন না আমাকে। শুনুন, যেদিন অক্ষয়বাবু ট্রামের মধ্যে মৃত ব্যক্তিটিকে আবিষ্কার করে, সেদিন কি আপনারা ওই গড়িয়া বাজারের একটা দোতলা বাড়ির আগুন নেভাতে গেছিলেন? হ্যাঁ, লোকটা তো সেখানেই মারা যায়। অবশ্য লোকটার বউ এবং মেয়েটিকে পরে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ঠিক, সেই লোকটার নাম হলো সৌগত দস্তিদার। এবং আমি যদি খুব ভুল না করে থাকি, এই সৌগত দস্তিদারের সূক্ষ্ম দেহটির, অর্থাৎ সাদা বাংলায় আত্মাটির বর্তমান ঠিকানা আপনার বন্ধু অক্ষয় কাঞ্জিলাল। কি বলছেন কি আপনি? তোমার ঘরে বসত
করে তোমার ঘরে বসত করে বুঝলেন সুমনবাবু, এই অক্ষয়বাবুর ব্যাপারটাকে আমি হয়তো মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবেই ধরতাম, কিন্তু তাতে এমন নিখুঁত ইনফরমেশন অক্ষয়বাবু কেমন করে জানবেন? মানে ঝিনুকের স্কুল থেকে ক্লাস সবটুকু? না না না, আমি না এভাবে আপনাকে ঠিক বোঝাতে পারবো না। তার চেয়ে দাঁড়ান, একেবারে ওই আসল জায়গাতে গিয়েই আপনাকে সবটা দেখাই। আসল জায়গা বলতে? অক্ষয়বাবুর ধর্মতলার বাড়িতে। আপনিও চলুন, দেখে আসবেন আপনার আইবুড়ো বন্ধুটি কেমন চুটিয়ে সংসার করছে। সুমন নস্করের মাথা কাজ করছিল না, না করারই কথা। এরই ফাঁকে ঋদ্ধি ছন্দাকে কাছে ডেকে বলল, আজকে তোর একটু সাহায্য লাগবে রে ছন্দা, আমার সাথে যেতে হবে, যাবি? ঝলমলিয়ে উঠল ছন্দার চোখ। ঋদ্ধি ছন্দার পিঠ চাপড়ে বলল, যা ঝটপট রেডি হয়ে আয়, যা। ধর্মতলার দোতলা বাড়ির দরজায় কড়া নাড়ল ঋদ্ধি। কাছে পিঠে কোথাও মারোয়াড়িদের বিয়ে আছে, প্রচুর ধুমধাম হচ্ছে, একটানা বাজনা বাজছে, তার সঙ্গে এত বাজি পুড়ছে যে ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। ঋদ্ধির পাশে ছন্দা দাঁড়িয়ে। সুমন নস্করকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকার হুকুম দিয়েছে ঋদ্ধি, কারণ ওকে দেখতে পেলে সাবধান হয়ে যাবে অক্ষয়। অক্ষয় দরজা খুলে ঋদ্ধি আর ছন্দাকে দেখে চমকে গিয়েছিল। সেটুকু সুযোগে ঋদ্ধি চৌকাঠ পেরিয়ে গিয়ে বলল, আরে কি মশাই, আপনি তো সেই ফোনের পরেই গায়েব। হ্যাঁ, অফিসে ফোন করেও আপনাকে পেলাম না, তাই নিজেই চলে এলাম আপনার কুশল জানতে। তা কেমন বোধ করছেন এখন? খানিকটা আমতা আমতা করে অক্ষয় বলল, ভালোই তো আছি, মানে সব ঠিক আছে, ঠিকই আছে। বাহ, ভেরি গুড ভেরি গুড। দোতলার ঘরের ভেতরে এসে ঋদ্ধি আর ছন্দা একটা সোফায় ভাগাভাগি করে বসল। বসি? বসলাম, বসো বসো বসো। অক্ষয় তার স্ত্রী জোনাকি আর মেয়ে ঝিনুকের সাথে আলাপ করাল। খুব অল্প সময়েই ছন্দা ঝিনুকের সঙ্গে ভাব জমিয়ে খেলতে শুরু করে দিল। ঋদ্ধি ঘরটায় চোখ বোলাচ্ছিল। একটা ফটো ফ্রেমে অক্ষয়ের ছবি আছে, কিন্তু এই ঘরে ঝিনুক বা জোনাকির কোনো ছবি নেই। ছন্দা এরই মধ্যে নিচে গিয়ে দরজা খুলে দিয়েছে। আচমকা ভেতরে ঢুকে এলো সুমন নস্কর। ওর হাতে একটা লাঠি, আর লাঠির মাথায় জড়ানো কাপড়ে আগুন জ্বলছে। মশালটা ঋদ্ধির হাতে দিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিল সে। অক্ষয় আর ওর পরিবার আপাতত ঘরের কোণে সিঁটিয়ে গেছে। ছটফট করছে জোনাকি আর ঝিনুক। অক্ষয় চিৎকার করে উঠল, কি চান? কি চান আপনি? বলুন, কি চান? ঋদ্ধি শান্তভাবে বলল, দাঁড়ান দাঁড়ান, চিৎকার করবেন না। আগে বলুন তো, আপনাকে আমি কি নামে ডাকবো? অক্ষয় কাঞ্জিলাল নাকি ডক্টর সৌগত দস্তিদার? অক্ষয় উত্তর দিল না। রাগে ফুঁসছে, তার চোখ লাল। ঝিনুক অক্ষয়ের হাত চাপটে ধরেছে। বাবা, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচাও। ঋদ্ধি বলে চলে। 3খানা খুন, প্রথম দুটোর লাশ আমি না দেখলেও তৃতীয়টা দেখতে পেয়েছি। ঘাড়ের কাছে একটা ছুঁচালো আঘাত, নিখুঁত। ডাক্তারবাবু, এ তো একজন দমকল কর্মীর কাজ নয়। কোনগুলো কে করেছে এবার অন্তত স্বীকার করুন। অক্ষয় যেন দড়ি বাঁধা অবস্থাতেই লাফিয়ে উঠল। বদলে গেছে তার গলার স্বর। আমি করেছি, আমি করেছি, আমি করেছি 3খানা খুন আমি করেছি। না হলে লোকগুলো আমার ক্ষতি করে দিত, আমার পরিবারের ক্ষতি করে দিত, আমার পরিবারের ক্ষতি করে দিত।
প্যারানয়া, বুঝলেন সুমনবাবু, প্যারানয়া। সৌগত দস্তিদারের প্যারানয়া ছিল। তাই সে যখন আপনার বন্ধুর দেহটাকে দখল করলো মৃত্যুর পর, অক্ষয়ের মধ্যেও ঢুকে গেল সেই প্যারানয়া। ট্রামের মধ্যকার একা লোকটাকে দেখে ওর মনে হলো হয়তো তক্ষুনি ওকে আক্রমণ করবে। একেবারে মারাত্মক রকমের ভয় পেয়ে গেল। তাই লোকটাকে আক্রমণ করার আগেই আক্রমণ করে বসলেন অক্ষয় বাবু ওরফে সৌগত দস্তিদার। একটা ঘটনা শিলিগুড়িগামী বাসেও। কি সৌগত বাবু, আপনি নিজেই তো স্বীকার করেছেন লোকটা নাকি আপনার বউয়ের দিকে ড্যাব ড্যাব করে চেয়েছিল। ছিল 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 চেয়েছিল তো। এই জোনাকি বলো 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 বলো, লোকটা তাকিয়ে ছিল না তোমার দিকে? বলো 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 বলো। জোনাকি হতভম্ব। মন্ত্র আওড়ানোর মতো করে অদ্ভুত জড়ানো একটা কণ্ঠে সে বলল, ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। অক্ষয় হাতটাকে সজোরে মেঝে ঠুকল। তাই তো আমি লোকটাকে আমি আমার কাছে কোনো উপায় ছিল না। আমি মেরেছি, বেশ করেছি। আমি আমাকে ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন। কেন আমার করছেন? আর স্কুলের বাইরের লোকটাকেও আপনার মনে হলো ছেলে ধরা, হ্যাঁ? আপনার ঝিনুককে আপনার থেকে কেড়ে নেবে, তাই আপনি গিথে দিলেন আপনার অস্ত্রটা, তাই তো? অস্ত্রটা কোথায়? অস্ত্র কোথায় সে উত্তর দেয় না অক্ষয়। হয়তো ওর নিজেরও মনে নেই। ভেতর থেকে উগরে আসছে ক্ষোভ, রাগ, আর এই শূন্যের সৌধটি ভেঙে যাওয়ার শোক। এক হাতে জোনাকিকে আগলায়, অন্য হাতে ঝিনুককে। ঋদ্ধি এবারও হাসে। তার বুঝি না, গড়িয়া বাজারের আগুন নেভাতে গিয়ে আপনার সাথে ফের জোনাকির দেখা হলো। জোনাকি তখন ভীষণ বিপদে। জোনাকির স্বামী জ্বলতে জ্বলতে সেখানেই মরে যায়। আপনার সেই পুরনো বিচ্ছেদের সাথে সৌগত দস্তিদারের সদ্য বিচ্ছেদ মিলেমিশে একাকার হয়ে যায়। অক্ষয় কাঞ্জিলাল আর সৌগত দস্তিদার এই একটা জায়গায় আক্ষরিক অর্থেই এক হয়ে যায়। জোনাকি আর ঝিনুক বেঁচে থাকলে তাদের যে কি হতো সেটা বলা মুশকিল, কিন্তু ওরা দুজনেও মারা যায়। নার্স অদিতি মিত্রের শরীরে বাসা বাঁধে জোনাকি, আর ভিকিরি মেয়েটির শরীরে বাসা বাঁধে ঝিনুক। আপনি আপনার মতো করে সুখী সংসারটা ভালোই গড়ে তুলেছিলেন, কিন্তু 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 কি? কিন্তু কি? তিনজন মানুষ যদি তিনজনের মতো করে সুখে থাকে, তাহলে আপনার ক্ষতি কি? আপনার তাতে কি আসে যায়? ঋদ্ধি বাবু, বলুন, আপনার কি আসে যায়? বলুন ঋদ্ধি বাবু। ঋদ্ধি চট্টোপাধ্যায় এবার গর্জে উঠল। যায় আসে অক্ষয় বাবু। অদিতি মিত্রের পরিবার ওকে খুঁজছে। সে কি দোষ করেছে? হ্যাঁ, আপনার জন্য সে কেন তার স্বাভাবিক জীবন বাঁচবে না? তার তো নিজের একটা জীবন আছে, তাই না? কি অদিতি মিত্র, নেই আপনার জীবন? জোনাকি অদ্ভুতভাবে চেয়ে থাকে ঋদ্ধির দিকে, যেন খুব চেনা একখানা নাম বলেছে ঋদ্ধি, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। অদিতি, অদিতি, অদিতি। অক্ষয় প্রত্যুত্তর দেয়, ঝিনুকের কথা বলুন। ওর জীবন কি ছিল? কি ছিল ওর জীবন? আমি ওকে একটা সুন্দর জীবন দিয়েছি। এমনকি আপনি ঝিনুককে নিয়ে ওর স্কুলেও গেছিলেন, কিন্তু ওরা ঢুকতে দেয়নি, তাই তো? খেলনাবাটি খেলার বয়স আর আপনার নেই। এবার খেলাটা শেষ করুন। অক্ষয় ঘর কাঁপিয়ে হো হো করে হেসে ওঠে, তারপর একটা শিরশিরে গলায় বলে,
শেষ কে শেষ করবে? আপনি 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 শেষ করবেন। ভালোবাসাকে কি শেষ করা যায়? ঋদ্ধি মশালটা নিয়ে আস্তে আস্তে তিনজনের দিকে এগিয়ে যেতে থাকে। ভালোবাসা আর জবরদখল এক জিনিস নয়, সেটুকু তো আপনি নিশ্চয়ই জানেন। আগুনের তাপ লাগতে শুরু করেছে। আছাড়ি বিছাড়ি খায় অক্ষয়। জোনাকির চোখ বেয়ে গড়িয়ে আসছে জল। ঝিনুক তারস্বরে কাঁদতে শুরু করেছে আতঙ্কে। চিৎকার করে ওঠে সব্বাই। ঋদ্ধি অনেক ভেবেচিন্তে এটুকুই পেয়েছিল। নিজের অতীত ঘেঁটেও জানে এই ট্রমাটা কি মারাত্মক। তবুও অনিচ্ছা সত্ত্বেও ঋদ্ধিকে এই ট্রমাটাই ব্যবহার করতে হলো। তিনজনের চিৎকারে কেঁপে উঠেছিল ধর্মতলার ঘরটা। বিয়ে বাড়ি ছিল বলেই বোধহয় লোকজন জড়ো হয়নি এখনো। কেরোসিনের ধোঁয়ায় ভরে যাচ্ছিল ঘর। দম বন্ধ হয়ে আসছিল প্রত্যেকের। হঠাৎ এমন ছটফট করতে করতেই নেতিয়ে পড়ল অক্ষয়, জোনাকি আর ঝিনুক। একেবারে শান্ত হয়ে এলো। ছন্দাকে এগিয়ে যেতে বলল ঋদ্ধি। ছন্দা এগিয়ে যা, ছন্দা। ছন্দা জোনাকি আর ঝিনুককে অন্য ঘরে নিয়ে গেল। আস্তে আস্তে ছন্দা। যদিও ওদের আর জোনাকি কিংবা ঝিনুক বলা যায় না। এখন ওরা অদিতি মিত্র আর চমকি। এখন এই ঘরে শুধু ঋদ্ধি আর অক্ষয়। ঋদ্ধি অক্ষয়ের মুখে চোখে জলের ঝাপটা দেয়। খানিকক্ষণ পর জ্ঞান ফিরে পায় অক্ষয়। ঋদ্ধি অক্ষয়ের মুখের কাছে ঝুঁকে এসে জিজ্ঞেস করে, কেমন লাগছে অক্ষয় বাবু? কেমন লাগছে? কেমন বোধ করছেন? অক্ষয় কোনো কথা বলতে পারে না। তার দু চোখ বেয়ে গড়িয়ে আসে জলের ধারা। কোনো প্রাচীন দুঃখের জন্য নাকি ঘর ছেয়ে থাকা ধোঁয়ার জন্য তা অবশ্য বুঝতে পারে না ঋদ্ধি। অক্ষয় হঠাৎ বলে ওঠে, দম বন্ধ লাগছে ভীষণ, দম বন্ধ লাগছে ভীষণ ঋতিবাবু। একটু ব্যালকানিতে যাবেন ঋতিবাবু? ঋদ্ধি অক্ষয়ের পিছু পিছু ব্যালকনিতে এসে দাঁড়ায়। সেখান থেকে আকাশ দেখা যাচ্ছে। স্থির নক্ষত্ররা মাঝে মধ্যে জ্বলছে, নিভছে। ঋদ্ধি সেদিকে তাকিয়ে থাকে খানিকক্ষণ। অল্প সময়ের মধ্যে কত কিছু হয়ে গেল। হঠাৎ অক্ষয় বলে, জানেন ঋদ্ধিবাবু, ছোট থেকে আমি ব্যালকানিতে দাঁড়িয়ে থাকি মন খারাপ হলে। তো জোনাকির কথা ভাবি। আপনারও তো মন খারাপ বল। এইখানটায় দাঁড়িয়ে আকাশের দিকে দেখুন, ভালো লাগবে আপনার। ঋদ্ধি একটু কিন্তু কিন্তু করে, কিন্তু শেষমেশ অক্ষয়ের পাশে এসে দাঁড়ায়। দুজনে এমনভাবে পাশাপাশি দাঁড়িয়ে যেন কিছুই হয়নি। হঠাৎ অক্ষয় ঋদ্ধিকে জিজ্ঞেস করল, আচ্ছা ঋদ্ধিবাবু, বলুন তো, মৃত্যুর ঠিক কত কাছে পৌঁছলে টের পাওয়া যায় যে মৃত্যু নিশ্চিত? না, মানে আমি 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 আসলে ভেবে ভেবে রেখেছি জানেন, আমি আমি সেই সময়টা শুধু একজনের কথাই ভাববো। একজন। কার কথা ভাববেন?
জোনাকির কথা ভাববো আমি ঋতু। জোনাকি আর নেই, আপনি জানেন, আমিও জানি। জোনাকি, তবু দেখুন ওই আকাশের দিকে দেখুন, কেমন জোনাকির মতো জ্বলছে না তারাগুলো। খুব স্বাদ ছিল জানেন, জোনাকির সাথে আমি সংসার করব। ভেবেছিলাম এ জীবনে আর হবে না, কিন্তু ভাগ্যের কি ফের দেখুন। হ্যাঁ, শেষমেশ সুযোগ হয়েও তো গেল। হ্যাঁ, আর তারপর আপনি এসে শুধু সমস্তটা বেচতে দিলাম, তাই তো? শুধু নিজের কথা ভাবছেন কেন অক্ষয়বাবু? নার্সটার কথা ভাবুন, ওরও তো একটা পরিবার আছে। ভিখিরি মেয়েটারও ভবিষ্যৎ আছে, তাই বলবেন তো? তাই বল, যাকে বাদ দিন। আচ্ছা বলুন না, মৃত্যুর কত কাছে পৌঁছলে টের পাওয়া যায় যে মৃত্যু নিশ্চিত? তা তো জানি না, বোধহয় কেউই জানে না। না, জানে। যারা আত্মহত্যা করে তারা ঠিকই জানে। অক্ষয় আচমকা পাগলের মতো হাসতে শুরু করলো। ঋদ্ধি ওর হাতটাকে ধরতে যাবে, সেই সুযোগটুকুও পেল না। অক্ষয় রেলিং টোপকে নিচে ঝাঁপ দিল। আত্মহত্যা করে তারা জানে। দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো ঋদ্ধি, কিন্তু অক্ষয়ের কাছে পৌঁছে দেখল দেহটাই পড়ে আছে, প্রাণ নেই। পাঁচিলে লেগে ঘিলু বেরিয়ে এসেছে অক্ষয়ের। এরই মধ্যে ছিল রাগ, অভিমান, ক্ষোভ আর জোনাকির প্রতি ভালোবাসা। ততক্ষণে ছন্দা আর সুমনও বেরিয়ে এসেছে। কয়েকজন লোকও জড়ো হয়েছে। কেউই বুঝতে পারছে না ঠিক কি হয়েছে। হাঁটু গেড়ে বসে হাউ হাউ করে পাগলের মতো কেঁদে ফেলল ঋদ্ধি। ছন্দা এসে ওর পাশে দাঁড়াল, কাঁধে হাত দিয়ে বলল, শান্ত হও ঋদ্ধিদা, তোমার তো কিছু করার নেই। শান্ত হও, একটু চুপ করো। পারলাম না চন্দা, শান্ত হও। আমি পারলাম না, অক্ষয়কে বাঁচাতে পারলাম না, আমি মাকেও বাঁচাতে পারিনি। আমি একটা অপদার্থ চন্দা, আমি একটা অপদার্থ। ঋদ্ধি কাঁদতে কাঁদতে ছন্দাকে জাপটে জড়িয়ে ধরল। ছন্দা কোনো কথা বলল না। ঋদ্ধির চুলে বিলি কেটে দিতে দিতে অন্য হাতে তাকে আগলে ধরল ছন্দা। এরপর বিশেষ কিছু আর ঘটেনি। পুলিশি ঝঞ্ঝাট মেটাতে খানিকটা কসরত করতে হয়েছিল। অদিতি মিত্রকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। চুমকিকে একটা হোমের ব্যবস্থা করে দেয় পুলিশের তরফ থেকেই। শেষে সুমন নস্কর একটা প্রশ্ন করেছিল ঋদ্ধিকে। আচ্ছা ঋদ্ধিবাবু, এমনটা হতে পারে না যে যে অক্ষয় জোনাকির সমস্ত খবরই হয়তো রাখত? সেক্ষেত্রে মেয়ের স্কুল কিংবা ক্লাস জানা কি খুব কঠিন ব্যাপার? ঋদ্ধি জানিয়েছিল, ভেবেছিলাম প্রথমে, কিন্তু তাহলে অদিতি মিত্র আর চুমকি কেন ওর সঙ্গে থাকবে সেটা একবারও ভেবে দেখেছেন কি? অনেক দিন কেটে যাওয়ার পর একটা ফুরফুরে সকালে ছন্দাকে ডেকে ঋদ্ধি বলল, একটা কাজ খুঁজতে হবে জানিস। কাজ? কেন? তুমি তো দিব্যি। না রে না, সব কাজ বড় ঝঞ্ঝাটের। একটা কেস সলভ হয়ে যায় ঠিকই, কিন্তু সেসব দুর্ঘটনার ক্ষত সেটা তো সারা জীবন বয়ে বেড়াতে হয় রে। ছন্দা অবাক চোখে প্রশ্ন করে, সত্যিই ছেড়ে দেবে? তোমার তো ভালো লাগার কাজ।
ভালোবাসার কাজ। ভালোবাসলে মাঝে মধ্যে ছেড়ে যেতে জানতে হয় রে। ঋদ্ধি ছন্দার হাতটা নিজের কাছে টেনে নিল। সব ভালোবাসাই ছেড়ে যেতে হয় রীতিদা? ছন্দা, কিছু ভালোবাসা আজীবন বয়ে বেড়ানোর জন্যই তো কিছু ভালোবাসাকে ছাড়তে হয়। ঠিক সেই সময় একজন পিয়ন ওদের বাড়ির ভেতর ঢুকে এসে হাঁক দিল, চিঠি আছে ঋদ্ধি চট্টোপাধ্যায়। ঋদ্ধিকে কে আবার চিঠি পাঠালো? তাড়াতাড়ি খামটা খুলে ঋদ্ধি দেখল পরিষ্কার বাংলা হাতের লেখা। ঋদ্ধিবাবু, আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা আপনার নেই। খুব শিগগিরই দেখা হবে, তখন না হয় সব হিসেব বুঝে নেব। ইতি অক্ষয়। চিঠিটা মুড়ে ছন্দার দিকে তাকিয়ে মুচকি হাসল ঋদ্ধি। ছন্দা জিজ্ঞেস করলো, কার চিঠি এসেছে? ঋদ্ধি বলল, আমি তার পিছু ছাড়লেও সে আমায় এত সহজে ছাড়ছে না। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।